গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ। সূচনা পর্ব। লেখনীতে ইশরাত ইতি। জঙ্গলি ছাপার ইউনিফর্মটা জবজবে হয়েছে লাল রক্তে। বলিষ্ঠ শরীরটা ধ্বংসস্তূপের কাছেই পড়ে আছে। কালি ঝুলিয়ার রক্তে মাখা মুখটা তাকিয়ে আছে অসহায়ের মতো, ওই দৃষ্টিতে প্রাণ নেই, আছে অসহায়ত্ব। একজন বীর যোদ্ধাও অসহায় হয়। অবশ্যই হয়। রক্তাক্ত হাতটা বাড়িয়ে সে অস্ফুটে আর্তনাদ করতে থাকে, তাজওয়ার প্লিজ সেভ মি। সে আমাকে কখনো ক্ষমা করবে না। সে মরে যাবে আমার কিছু হলে। কথাগুলো কর্ণকুহরে বারংবার প্রতিধ্বনিত হয়, হতেই থাকে। মস্তিষ্কে আলোড়ন তলে। ঘুম ভেঙ্গে ধরফরিয়ে উঠে বসে সে। ঘন ঘন নিঃশ্বাসের সাথে কয়েকটা ফাঁকা ঢোক গিলে এলোমেলো দৃষ্টিতে ঘরের চতুর্দিকে তাকায়। গলা শুকিয়ে কাঠ কাঠ হয়ে গিয়েছে, জরুরি তরল পানীয়ের প্রয়োজন। হাত মুষ্টিবদ্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে নেয়। কিছুটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে বেড সাইডের টেবিল ল্যাম্প জ্বেলে দেয় সে। ট্রিম কাট দেওয়া চুলের ঘাড়ের দিকটায় হাত বোলাতে বোলাতে বিছানা থেকে নামে। উদম শরীরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ওই দুঃস্বপ্নটা যখনই আসে তখনই এমন বিদ্ঘুটে অবস্থা হয় তার। এসির মধ্যেও ঘামতে থাকে। পুরুষালী লোমশ চৌড়া উদম বুকটাকে ঢাকার জন্য হাত বাড়িয়ে বিছানার ওপর ফেলে রাখা ধূসর রঙের শার্টটা উঠিয়ে নেয়। লম্বা চওড়া সুগঠিত পা দুটো ঘরে পড়ার চপ্পলে ঢুকিয়ে নিয়ে সোজা হেঁটে ঘরের উত্তর পাশের কোণে অবস্থানরত সেন্টার টেবিলের ওপর থেকে পানির বোতলটা উঠিয়ে পানি খেয়ে নেয়। বোতলটা খালি করে পুনরায় এসে বিছানায় পাশ ফিরে শুয়ে পড়ে সে। তারপর অক্ষিপল্লব প্রশস্ত করে খানিকটা ভীত চোখে তাকিয়ে থাকে খোলা জানালার দিকে। খুব সম্ভবত ফজরের আজানের সময় হয়ে এসেছে। সময়টা ফাল্গুনের শুরু। জানালার পর্দার ফাঁক গলিয়ে হিমেল হাওয়া ফুলদানির কৃত্রিম ফুলগুলোকে সমান তালে নাচিয়ে যাচ্ছে। তার দৃষ্টি ফেরে না জানালা থেকে, বিবশ হয়ে শুয়ে থাকে সে। মস্তিষ্কে অনবরত কারো ভারী কণ্ঠস্বর দামামা বাজিয়ে যাচ্ছে, আমাকে বাঁচিয়ে নাও তাজওয়ার। আমি বাঁচতে চাই। কাউকে কথা দিয়েছি। প্লিজ 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 এই মুহূর্তে শেষ হয়ে যাস না প্লিজ। মানবসৃষ্ট যন্ত্রটা তার মালকিনের অনুরোধ রাখে না। বিষণ্ণ ভঙ্গিতে নিজের ল্যাপটপের দিকে তাকিয়ে একটা লম্বা নিঃশ্বাস ফেলেই না। মেজাজ তার আকাশ ছুঁয়েছে। চার্জটা এখনই শেষ হতে হলো। এখন কি করবে সে? হাতে যে আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে। এর মাঝে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে ক্লাসের গ্রুপটাতে সাবমিট করতে হবে, নয়তো আজ প্রফেসর বাড়ি ইনায়াকে ছাড়বে না। আজ প্রফেসর বাড়ি ইসমাম মির্জার একমাত্র কন্যা এবং স্বামী নিয়াসার মির্জার একমাত্র ভাতিজি ইনা মির্জাকে শ্রেণীভর্তি কতগুলো স্টুপিডের সামনে নাকানিচোবানি খাইয়ে ছাড়বে। সাথে আছে ক্লাস প্রেসিডেন্ট। কে জানে এই প্রফেসর বাড়ির সাথে ইনায়ার কোন জন্মের শত্রুতা। সব সময় ইনায়াকে এক হাত দেখে নিতে প্রস্তুত থাকে সে। বুড়ো ভাম একটা। কপালের ওপর অযথাই বিরক্ত করতে থাকা চুলগুলোকে ঠেলে কানে গুজে দিয়ে সে উঠে দাঁড়ায়। এক ক্লাস স্টুডেন্টের সামনে প্রফেসর বাড়ির মতো ক্রুশ মানবের কটু কথা শোনার দুশ্চিন্তায় তার ভ্রুযুগল কুঁচকে যায় আপনা আপনি। এখন আপু অথবা ভাইয়ারাই তার ভরসা। বাঁচিয়ে নেবে তাকে কোনোভাবে। কিন্তু কার কাছে যাবে সে? আপু বাড়িতে নেই, সম্ভবত মর্নিং ওয়াকে বেরিয়েছে। আর ইনায়ার সাহস নেই এই সাত সকালে মেজো দাদানকে ডেকে তোলার, ওই বাঘের গুহায় অসময়ে হানা দিলে ইনা আস্ত থাকবে না। ডান হাতের এক থাবায় ইনা শেষ। সেদিনের গাঁটটায় ইনায়ার মাথার এক সাইড ফুলে গিয়েছিল। মেজো দাদানকে অসম্ভব ভালোবাসলেও ইনা খুব সমঝে চলে। আপাদমস্তক একটা পাগলা লোক। 2 মিনিটে স্টাডি টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে রাখা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টের হার্ড কপি গুলো সযত্নে হাতে তুলে নিয়ে লম্বা লম্বা পা ফেলে ঘর থেকে বেরোয়। ঘর থেকে বেরোনোর আগে ওড়নাটাকে ভালো করে গায়ে পেঁচিয়ে নিতে ভোলে নাই না। মাম্মা যদি দেখে ওড়না ছাড়া ভাইয়াদের সামনে গিয়েছে তাহলে কান ছিঁড়ে নেবে একেবারেই। ঘরের বাইরে পা রেখে এদিক ওদিক তাকিয়ে দেখে দোতলার লিভিং রুম একেবারেই ফাঁকা। প্রতিদিন ভোরের এই সময়টিতে পাপা, বড় বাবা, মেজো বাবা লিভিং রুমে বসে ভোরের হেডলাইনগুলো দেখতে দেখতে চা পান করে। আজ কেউ নেই। ইনা দ্রুতপায়ে হেঁটে একে একে মাম্মা পাপা, বড় বাবাবোর মা, মেজো বাবা মেজো মায়ের ঘর অতিক্রম করে দোতলার পূর্ব পাশের সবথেকে কোণের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। সবসময়ের মতো দরজা খোলা। অভদ্রতা জেনেও ইনা দরজায় টোকা দেওয়ার প্রয়োজন বোধ করে না।
খামখেয়ালি দরজা ঠেলে হুড়মুড় করে ঢুকে পড়ে ঘরে, সবসময়ের মতো। গালে করা মিঠা রোদ লাগতেই বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে সে। সূর্যের প্রখরতা বড্ড জ্বালাচ্ছে বুজে থাকা দুটো চোখের পাতাকে, তবুও সে চোখ খুলে তাকানোর কোনো তাড়া দেখায় না। এই কোণার ঘরটাতেই সম্ভবত সূর্যের আলো সবথেকে প্রথমে পৌঁছায়। সে চোখ বন্ধ করেই থাকে, যেন খামখেয়ালি চোখ দুটো বুজে আছে। দুটো চোখের আশেপাশের পেশি টনটন করছে এখন। ভোর রাতে ঘুম ভেঙে যাওয়ার পরে 1 সেকেন্ডের জন্যেও ঘুমের হদিস পায়নি দুটো চোখ। জানালার পর্দা পুরোটা সরিয়ে দিয়ে ইনা মাথা ঘুরিয়ে পুরো ঘরটাকে একবার পর্যবেক্ষণ করে নেয়। চেয়ারের ওপর সেই সাদা রঙের পাঞ্জাবিটা অবহেলার সাথে ফেলে রাখা, যেটা ওই বিছানায় শুয়ে থাকা লোকটা গতকাল গায়ে চাপিয়ে সভায় গিয়েছিল। ট্রেডমিলটা ঘরের মাঝামাঝি এনে রাখা, ডাম্বেল আর বারবেলগুলো একটা টেকনাফ আরেকটা তেতুলিয়া। কম্পিউটার টেবিলের ওপর কফির 3টা মগ জমা হয়েছে। পুরো অগোছালো অবস্থা। এই ঘরটাকে ইনায়ার কাছে একটা শোবার ঘর কম, জিম বেশি মনে হয়। ইনা হাতের কাগজগুলো রেখে ঘর গোছাতে আরম্ভ করে দেয়। গোছাতে গোছাতে রাগী গলায় বলতে থাকে, 30 বছরের একজন ভদ্রলোকের ঘর এটা। না, 31 বছরের একজন ভদ্রলোকের ঘর এটা। আজ আমার 31 বছর পূর্ণ হয়েছে ইনু। বিছানায় শুয়ে শুয়ে ঘুম ঘুম ভারী কণ্ঠে বলে ওঠে সে। ইনা জিভ কেটে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তো এটাই হচ্ছে সাত সকালে কাউকে লিভিং রুমে না পাওয়ার কারণ। ভাইয়ার জন্মদিনের আয়োজন নিয়ে ব্যস্ত সবাই। ইনায়ার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল আজকের তারিখটা। আর সে প্রাণপ্রিয় বড় দাদানের জন্মদিনটা পর্যন্ত ভুলে বসে আছে। ইনায়ার প্রচণ্ড রাগ হয় নিজের ওপর, রাগ হয় প্রফেসর বাড়ির ওপর। তার চক্করেই ইনায়ার স্মৃতি ভ্রষ্ট হয়েছে। এখন ইনা কি করবে? সে যে তারিখটা ভুলে গিয়েছিল এটা সে কিছুতেই বড় দাদানকে বুঝতে দেবে না। দাদান যদি কষ্ট পায়। ইনা একটা চোরা হাসি হেসে কাচুমাচু ভঙ্গিতে বলে ওঠে, শুভ জন্মদিন বড় দাদান। চোখ মেলে বনের দিকে তাকায় সে, ঠোঁট বাঁকিয়ে স্মিত হাসি হাসে। জবাবে কিছু না বলে গায়ের ওপর থেকে কমফোর্টার সরিয়ে হাই তুলে ভারী গলায় গমগম করে ওঠে, এত সকাল সকাল কোত্থেকে চলে আসিস বলতো জ্বালাতে। ইনা বিছানা গোছাতে গোছাতে বলে, একটা ভাবি নিয়ে এসো। তাহলে আর জ্বালাতে আসবো না। বলিষ্ঠ শরীরের প্রশস্ত বুকের সাথে ধূসর রঙের শার্টটা অগোছালো ভাবে লেপ্টে আছে। পোর খাওয়া শরীরটা একটু নেড়েচেড়ে আড়মোড়া ভেঙে বারান্দায় চলে যায় সে। ইনা পেছনে থেকে বলে ওঠে, এভাবে এড়িয়ে গেলে তো চলবে না দাদান। জানো মেজো মা রোজ কথাটা তোলে, তুমি এড়িয়ে যাও। বড্ড বেশি বাড়াবাড়ি করছো তুমি। 31 বছর হয়ে গিয়েছে। তুমি বুড়ো হয়ে যাচ্ছ দাদান। বেলকনিতে পেশিবহুল হাতে গ্রিল আকরে ধরে দাঁড়িয়ে থাকা মানুষটা বাইরের দিকে তাকিয়ে নিশ্চুপ হাসে। বনের কথার জবাব দেয় না সে। ইনা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলে ওঠে, জন্মদিনে কোনটা খাবে? কি রাঁধবো? আজ আমি তোমার জন্য একটা ডিশ রাঁধবো। বড়মা ইতিমধ্যে রান্না করে ফেলেছে আমার পছন্দের খাবার, আমি জানি। তুই যা। এসেছিলি কেন? উইশ করতে। মিথ্যাটা বলতে গিয়ে ইনায়ার কণ্ঠরোধ হয়ে আসে। পর পর বলে ওঠে, আর এসেছি অ্যাসাইনমেন্ট করার জন্য তোমার ল্যাপটপটা নিতে। তোমার ল্যাপটপটা চাই কিছুক্ষণের জন্য। দেবে? নিয়ে যা। সাথে সাথে জবাব দেয়। বোনদের জন্য তার কাছে কোনো না নেই। ইনা হাসি মুখে ল্যাপটপ তুলে নেয়, তারপর দাদানের দিকে এক পলক অপরাধীর মতো তাকিয়ে চলে যায়। বিছানার পাশের ছোট টেবিলের ওপর যান্ত্রিক আওয়াজ করে যাচ্ছে মোবাইল ফোনটা। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে সে এগিয়ে যায়। এই তো সবে শুরু। আজ ফোন কল রিসিভ করতে আলাদা একজন লোক দরকার পড়বে তার। কলটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে অচেনা পুরুষালী গলায় কেউ বলে ওঠে, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম। ওপাশ থেকে লোকটা বলে, আমি কি ইহান তাজওয়ার মির্জার সাথে কথা বলছি? এপাশের মানুষটি ভারী এবং দৃঢ় কণ্ঠে বলে ওঠে, জি আপনি ইহান তাজওয়ার মির্জার সাথেই কথা বলছেন। ইনা ল্যাপটপটা বিছানার ওপর ফেলে রেখে তড়িঘড়ি করে নিজের ফোনটা হাতে তুলে নেয়। ফোনের চার্জও শেষ। হাতের ওয়াচটার পাওয়ার বাটনে ক্লিক করে সচল করে দ্রুত আঙুল চালিয়ে বোনের নাম্বার ডায়াল করে কল দেয়। কিছুক্ষণ রিং হবার পরে ওপাশ থেকে কেউ কলটা রিসিভ করতেই ইনা তাড়াহুড়ো লাগিয়ে বলতে থাকে, হ্যালো আপু। আজ বড় দাদানের জন্মদিন। আমি একদম ভুলে বসে আছি।
তুমিও মনে রাখলে না। কথায় তুমি। ওপাশ থেকে কেউ সুমিষ্ট গলায় বলে ওঠে, আম কামিং। বাক্যটা আউড়ে কল কাটে সে। ইনা ওয়াচটা যথাস্থানে রেখে আয়নার দিকে ঘুরে তাকায়। নিজের গোলগাল নাদুস নুদুস সুশ্রী মুখের দিকে সরু চোখে তাকিয়ে বলতে থাকে, আমি হচ্ছি ইনা মির্জা। এই মির্জা বাড়ির সব থেকে ছোট আর আহ্লাদী সদস্য। বায়োলজিক্যাল ডটার অব ইসমাম মির্জা অ্যান্ড রুকাইয়া পরি। এ বাড়ির কর্তা স্বামী নিয়াসার মির্জা এবং ইলহাম মির্জার ছোট আম্মা আমি, সোনা মা আমি, বড় মা এবং মেজ মায়ের দুই ভাইয়ের কাছে সব থেকে মূল্যবান, আদরের আমি, বড় আপুর কাছে সব থেকে স্নেহের মানুষটা আমি। এছাড়াও আরও একটা পরিচয় আছে, আমি হচ্ছি একবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ের একটা ইউনিক বলদ, যে নিজের প্রাণপ্রিয় বড় দাদানের বার্থডে ডেট মনে রাখে না। শেম অন মি। কথাগুলো বলে ফোঁস শব্দ করে একটা নিঃশ্বাস ফেলেই না। তার অ্যাসাইনমেন্টের কথা বেমালুম ভুলে গিয়েছে সে। মাথায় এখন একটা কথাই ঘুরছে, বড় দাদানের বার্থডে গিফট। সরকারি মহিলা কলেজ রোড থেকে থানা পর্যন্ত একবার চক্কর কেটে হাতের প্যাকেট থেকে ব্রেডগুলো রাস্তার ক্ষুধার্ত জীর্ণ শীর্ণ কুকুরগুলোর সামনে রেখে দুহাত পিছিয়ে গিয়ে তৃপ্তি নিয়ে দেখতে থাকে কুকুরগুলোর খাওয়া। এক হাত নেভি ব্লু রঙের হুডির পকেটে, অন্য হাতে মাথার পনিটেলে হাত বুলিয়ে ক্যাপ তুলে দেয় মাথায়। কুকুরগুলো আরাম করে খাচ্ছে, বেশ লম্বা একটা শ্বাস ফেলে সে তা দেখে। যে দেশের দুর্নীতিবাজ সরকারের পাল্লায় পড়ে মানুষগুলোই ঠিকমতো খেতে পারছে না, সে দেশের অবলা প্রাণীগুলোর কথা আর কে ভাববে। থানা চত্বরের সামনের চাকফির শপের সামনে দাঁড়িয়ে দুজন কনস্টেবল তীক্ষ্ণ দৃষ্টিতে দূরে পুরুষালী বেশভূষায় টানটান হয়ে দাঁড়িয়ে থাকা উজ্জ্বল শ্যামবর্ণের সুন্দরী তরুণীকে দেখতে থাকে। এই মুখশ্রীটা তাদের কাছে পরিচিত। ইদানিং সাত সকালে জগিং স্যুট পরে এখানে এসে পথের অবলা প্রাণীদের খাবার দিয়ে যায়, গলায় ঝলানো থাকে দামি ক্যামেরা। সাথে করে নিয়ে আসে একটা গোলাপি রঙের স্কুটি। মেয়েটিকে বড়লোকের মেয়ে মনে হয় দেখলে। কনস্টেবল দুজনে থানায় নতুন। এই শহরের কোনো স্থানই যেখানে চেনে না সেখানে এই তরুণীরা পরিচয় তারা জানবে কি করে। পাশে এসে দাঁড়ায় এ থানার আরও একজন কনস্টেবল। কিন্তু সেই পুরনো, বিগত 18 বছর ধরেই এই থানায়। নতুন দুজনের দৃষ্টি অনুসরণ করে থানা চত্বরের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা তরুণীকে অবলোকন করে তার কলিগদের বলে ওঠে, জানো একে? কনস্টেবল দুজন মাথা নাড়ায়। পুরনো কনস্টেবল বলে ওঠে, স্বামী নিয়াসার মির্জাকে চেনো? দুজনে মাথা নাড়ায়। পুরনো বয়োজ্যেষ্ঠ কনস্টেবল বলে, এ হচ্ছে স্বামী নিয়াসার মির্জার কন্যা। এর বাবার সাথে বেশ কয়েকবার দেখেছি একে। নতুন কনস্টেবল দুজনের চোয়াল ঝুলে যায়, তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে তরুণীকে দেখবে বলে তাকায়। ততক্ষণে তরুণী স্কুটি স্টার্ট করে রাস্তার ধুলো উড়িয়ে হাওয়ায় মিলিয়ে গিয়েছে। উন্মুক্ত চওড়া শরীরটা আয়নার সামনে দাঁড়িয়ে ডানে বায়ে ঘোরাতেই চোখে পড়ে বুকের নিচের কুৎসিত দগদগে দাগটা। একই রকমের একটি দাগ তার ডান বাহুতে রয়েছে। দুটোই গুলির দাগ, এই দুটি তার 3 বছরের ডিফেন্স জীবনের স্মৃতিকে সবসময় তাজা রাখে। কখনো ভুলতে দেয় না তাকে এক মুহূর্তের জন্য। ইহান তাজওয়ার নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে, ক্যারিয়ার পাল্টেছে, জীবন যাপন করার ধরন পাল্টেছে, স্বভাব পাল্টেছে। শুধু পাল্টাতে পারেনি চুলের স্টাইল। ওটা এখনো সেভাবেই ছেটে ফেলে। যে কোনো আগন্তুক দেখে প্রথমেই জিজ্ঞেস করে, ভাইয়া আপনি কি ডিফেন্সের কেউ? ইহান তোয়ালে দিয়ে মাথা মুছে ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকাতেই মুচকি হাসে। বিছানার ওপর একটা নতুন পাঞ্জাবি রাখা। এটা বড় মায়ের কাজ। প্রতি বছর জন্মদিনের এই দিনটা ইহানের শুরু হয় তার বড় মা অদ্রিতা আলোর দেওয়া একটা সুতির পাঞ্জাবি পরে। এটা যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে বড় মায়ের। ইহান হাত বাড়িয়ে পাঞ্জাবিটা তুলে নেয়, পাঞ্জাবিটা ধরতেই সে টের পায় কতটা স্নেহ মিশে আছে বড় মায়ের এই পাঞ্জাবিটাতে। পাঞ্জাবিটার রং অফ হোয়াইট। গায়ে চাপিয়ে ইহান তাজওয়ার মির্জা আয়নায় নিজেকে দেখে। তার দানবীয় শরীরে মানিয়েছে বেশ। পাঞ্জাবির কলারের কাজটা ঠিক করে ফোঁস শব্দে নিঃশ্বাস ফেলে ইহান তাজওয়ার মির্জা সময় দেখে। সকাল 7:30। এতক্ষণে বাড়ির সবাই নিশ্চয়ই সব আয়োজন শুরু করে দিয়েছে। সে দেরি না করে ঘর থেকে বের হয়। দ্রুতপায়ে হেঁটে চলে যায় নিচতলার লিভিং রুমে। বড় বাবা ইহান সামনের দিকে এগোচ্ছে। তার দিকেই পিঠ দিয়ে ডিভানে বসে চা খাচ্ছিল এ বাড়ির কর্তা স্বামী নিয়াসার মির্জা।
সম্পর্কে সে ইহান তাজওয়ার মির্জার বড় চাচা। ছেলের কণ্ঠস্বর কানে যেতেই মাথা তুলে তাকায় সে, উঠে দাঁড়িয়ে ঘুরে তাকায়। তার পাশেই এসে দাঁড়ায় এই মির্জা বাড়ির আরো দুজন কর্তা। একজন ইহান তাজওয়ার মির্জার বাবা ইলহাম মির্জা এবং আরেকজন তার ছোট চাচা ইসমাম মির্জা। ইহান তাজওয়ার তিন ভাইকে দেখতে দেখতে তার চোখ চূড়ায়, সাথে তার হৃদয় খানিকটা ব্যথিত হয়। সন্তানের কাছে সবথেকে কষ্টের বিষয় হচ্ছে চোখের সামনে বাবাকে বৃদ্ধ হতে দেখা। ইহানও দেখছে তার বাবারা সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেদের বয়স বাড়িয়ে চলেছে। কত বদলেছে সবাই। ইহানের তিনজন হ্যান্ডসাম বাবার হাতে গোনা কয়েকটা চুল কালো রয়ে গিয়েছে, কিন্তু তারা এখনো শরীরে এই মির্জা বংশের আভিজাত্য ধরে রেখেছে। এখনো বেশ শক্তিশালী এবং বলিষ্ঠ। সামিন ইয়াসার তার ভাইপোর দিকে তাকিয়ে একটা নির্মল হাসি দেয়। ইহান তার জন্মদিনের উপহার পেয়ে যায়। এত বছরে সবকিছু বদলে গেলেও বদলায়নি ইয়াসার মির্জার ওই ভুবন ভোলানোর নির্মল হাসি। ইহান এগিয়ে গিয়ে বড় বাবার সাথে কোলাকুলি করে। সামিন ইয়াসার ছেলেকে আন্তরিকতার সাথে ঝাপটে ধরে পিঠে চাপড় মেরে বলে, জীবনে সবকিছু শুভ হোক তোমার বাবা। শুভ জন্মদিন। ইহান মির্জা একে একে তার বাবা এবং ছোট বাবার সাথে কোলাকুলি করে। ছেলেকে দোয়া ও শুভেচ্ছা জানিয়ে বুকে টেনে নেয় ইলহাম মির্জা এবং ইসমাম মির্জা। ইহান আশেপাশে তাকায়। তারপর বলে, মা জননীরা কোথায় আমার? এখানে। রান্নাঘর থেকে একে একে বেরিয়ে আসে এ বাড়ির তিনজন গিন্নি। এ বাড়ির বড় বউ আলো, মেজ বউ ঋতু এবং ছোট বউ পরি। ইহান তাজওয়ার মির্জা ঘুরে তাকায়। তার তিন মায়ের দিকে তাকিয়ে বিনয়ে নুয়ে যায়, দ্রুতপায়ে এগিয়ে যায় বড় মায়ের কাছে। আলো বড় ছেলেকে আগলে ধরে, দুচোখ চকচক করছে তার। ইহান নুয়ে যায়, অদ্রিতা আলো ইহানের কপালে চুমু এঁকে দিয়ে বলে, মাশাআল্লাহ বাবা। পাঞ্জাবিটাতে ভীষণ মানিয়েছে তোমাকে, তুমি নিঃসন্দেহে তোমার বাবা চাচাদের থেকেও সুদর্শন, সুপুরুষ। ইহান মির্জা ম্লান হেসে বড় মায়ের স্নেহমাখা হাত দুটো আগলে নিয়ে চুমু খায়, এগিয়ে যায় মায়ের কাছে, পরপর এগিয়ে যায় ছোট মায়ের কাছে। আজকের দিনটা বিশেষ, সবার কাছে। কেননা আজ ইহান তাজওয়ার মির্জা নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে পরিবারের সবার সাথে একটু কথা বলে, নয়তো ইহান তাজওয়ার মির্জা স্বল্পভাষী, গম্ভীর। শুধু বোন দুটোর বেলাতে সে খানিকটা ব্যতিক্রম। খাবার টেবিলে খাবার সাজিয়েছে মির্জা বাড়ির গিন্নিরা। খেতে বসেছে সামিন ইয়াসার, ইসমাম মির্জা, ইলহাম মির্জা এবং ইহান তাজওয়ার। ছেলের সামনে এক বাটি ক্ষীর রেখে আলো বলতে থাকে, আমি খাইয়ে দেব বাবা। ইহান ম্লান হাসে, ভারী গলায় গম গম করে, আমাকে তুমি এখনো 8 বছর বয়সী ইহানের মতো ট্রিট করো বড়মা। আর ইনু আজ বলল আমি বুড়ো হয়ে যাচ্ছি। তুমি গায়ে বেড়েছ। আমি তোমার দিকে তাকালে আমার ছোট ইহানকেই দেখি, যে তার বড় মায়ের ন্যায়টা ছিল। খেতে খেতে হাত স্থির হয় সামিন ইয়াসারের। মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে ইলহাম মির্জার স্ত্রী ঋতুকে বলে ওঠে, সে কই? ঋতু চোখ মুখ খিচিয়ে ভাসুরকে নালিশ দেওয়ার মতো করে বলে, কাল নাক ফাটিয়ে এসেছে। রাত 2টো কি 3টে হবে। কিছু জিজ্ঞেস করার আগেই রক্তাক্ত নাক নিয়ে ঘরে ঢুকে আমার মুখের ওপর দরজা লাগিয়ে দিল। কত করে বলি আপনাকে ভাইয়া ছেলেটাকে চাপ দিন। ও আপনাকে ছাড়া কাউকে মানে না। এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ইহান তাজওয়ার সহ ইলহাম মির্জা এবং ইসমাম মির্জার চামচের টুংঠাং আওয়াজ থেমে যায়। ইলহাম মির্জা বউয়ের মুখে ছোট ছেলের কীর্তি শুনে চোখ মুখ বিকৃত করে। সামিন ইয়াসার হাসে, ঋতুকে আশ্বস্ত করে বলে, ও ইরফান মির্জা। মির্জা বাড়ির ছেলে ঋতু। বাড়াবাড়ি করলেও লিমিটের মধ্যে থেকে করবে। তুমি টেনশন করো না। আমি বুঝিয়ে বলবো। তারপর ইসমাম মির্জার দিকে তাকিয়ে সামিন ইয়াসার বলে, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট একাডেমির প্রফেসর তোর বন্ধু না? ইসমাম মির্জা হ্যাঁ সূচক জবাব দিতেই সামিন ইয়াসার বলে ওঠে, অ্যাপয়েন্টমেন্ট চাই। বলবি ইয়াসার মির্জা কথা বলতে চায়। পারবি না তুই প্রেরণা। আমি তোকে বারবার বলছি, একা একা শুদ্ধকে বড় করতে পারবি না তুই। তুই আমার প্রস্তাবে রাজি হয়ে বিয়েটা করে নে। সাদাতকে বিয়েটা কর। আমি চাই না তোর জীবনটা এভাবে কাটুক। বসার ঘর থেকে ভেসে আসা মুবিনার কথাগুলো নিজের ঘরে বন্ধ দরজার এপাশ থেকে শুনছে প্রেরণা। তার হাতে ফোনের স্ক্রিনে মৃত স্বামীর ছবিটাতে তার দৃষ্টি নিবন্ধ। মনে মনে অনেক কিছুই বলে ওঠে, এটাই চেয়েছিলেন আপনি।
ঠিক এতটা মানসিক যন্ত্রণা দিতেই আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছেন। খুশি হয়েছেন। খুশি হয়েছেন শাওকাত ওয়াসিক। বাক্যগুলো মনে মনে আওড়ালেও গলা ধরে আসে তার। ধীরে ধীরে ডান হাতে একবার ছবিটা ছুঁয়ে দিয়ে ফোনটা অফ করে দেয়। তারপর আয়নার সামনে দাঁড়ায়। বন্ধ দরজার আড়ালে সে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়েছে শাওকাতের মৃত্যুর পর থেকে প্রতিটা দিন। কখনো অন্য কারো প্রয়োজন পড়েনি। আজও সে তার প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলে, তোর কাউকে লাগবে না প্রেরণা। বসার ঘরে মুবিনা শরীফ বসে আছে। মুখোমুখি সোফায় বসে আছে তার ভাইঝি প্রেরণার ৫ বছরের ছেলে শুদ্ধ। হাতে একটা খেলনা রোবোকার। এই মাত্র তার নানির কাছ থেকে গিফট পেয়েছে সে। ভীষণ উচ্ছ্বসিত সে, রোবোকারকে সচল করে ইনস্ট্রাকশন দিচ্ছে। মুবিনা কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ায়। ভাইঝির ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে পার্স হাতে তুলে নেয়। ওখানেই দাঁড়িয়ে চেঁচিয়ে বলে ওঠে, ভাব, তোকে সময় দিলাম আমরা। আশা করছি হ্যাঁ বোধক উত্তর পাবো তোর থেকে। আজ চললাম। প্রেরণা শুনছে তার ফুপির কথা। কিন্তু সে ঘর থেকে বের হয় না। যেভাবে আয়নার সামনে দাঁড়িয়ে তার প্রতিবিম্বের দিকে তাকিয়ে ছিল ঠিক সেভাবেই তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। শুদ্ধ জন্মানোর পরে ওজন বেড়ে গিয়ে দাঁড়িয়েছিল প্রায় ৬৭ কেজিতে। এখন ওজন নেমে দাঁড়িয়েছে ৫২ কেজিতে। প্রেরণার শীর্ণকায় শরীর এবং ছোটখাটো উচ্চতা দেখে কোনো আগন্তুক মানতে চাইবে না তার বয়স ২৯-এ গিয়ে ঠেকেছে। সেদিন শুদ্ধর স্কুলে একজন অভিভাবক প্রেরণাকে সরাসরি জিজ্ঞেস করে বসে, আপনি শুদ্ধর বড় আপু? প্রেরণা বেশ কয়েকবার এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছে। নিজের চেহারার তারুণ্য মুছে ফেলতে একটা সৌন্দর্য ক্রিম এখন আর লাগায় না গালে। তবু ফর্সা রঙের গাল দুটো থেকে লাবণ্যতা সরছেই না। বাড়িতে প্রেরণার ফুপি মুবিনার অনুপস্থিতি নিশ্চিত করে ঘর থেকে বেরিয়ে আসে। বিগত ২০ মিনিট ধরে পুশ আপ দিয়ে যাচ্ছে মেঝেতে। টপ টপ করে শরীর থেকে ঘাম ছুটে গড়িয়ে পড়ছে। মাঝে মাঝে নিঃশ্বাসের শব্দ তীব্র হয়। সে থামে না, থামবার নাম নেই। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ হয়। ওপাশ থেকে প্রেরণা মিহি স্বরে বলে ওঠে, ভাই আমি। প্রীতম থেমে যায়। একটা ঘন প্রশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। ট্রেডমিলের ওপর থেকে তোয়ালেটা নিয়ে মুখের ঘাম মুছতে গিয়ে মৃদু আর্তনাদ করে ওঠে, আউচ। সেই ভুলেই গিয়েছিল তার মুখে ক্ষত। এক ঢোকের সাথে যন্ত্রণা গিলে ফেলে সে স্বাভাবিক গলায় জবাব দেয়, ২ মিনিট আপু। ২ মিনিটে নিজের নগ্ন শরীর ঢেকে নেয় একটা ব্ল্যাক ফুল স্লিভ টি শার্টের নিচে। বোতল উঠিয়ে খড়খড়ে গলাটাকে ভিজিয়ে নিয়ে গিয়ে দরজা খুলে দেয়। প্রেরণা ভেতরে ঢোকে। প্রীতমের দিকে তাকিয়ে বলে, প্রণমিকে মিস জেনির সাথে ছাদে পাঠিয়েছি। তোকে ইনফর্ম করলাম। চেঁচামেচি শুরু করে দিস না। আমি ফিশ মার্কেট যাচ্ছি। প্রীতম ধীরস্থির জবাব দেয়, চলো আমিও যাই তোমার সাথে। প্রেরণা ভাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার থুতনিতে হাত রেখে ক্ষতটা ভালো করে দেখে, একটা একটা করে বেশ কয়টা দাগ বসিয়ে ফেলেছে সুদর্শন এই মুখটাতে। ভীষণ চোখে বিঁধছে দাগগুলো। সদ্যজাত ক্ষতটাকে ভালো করে পর্যবেক্ষণ করে সে, তারপর বলে ওঠে, তুই কি পাল্টা আঘাত করেছিলি? প্রীতম হ্যাঁ সূচক মাথা নাড়ায়। স্পষ্ট স্বরে বলে, আমিও ঘুষি দিয়েছি। নাক বরাবর। শুরুটা তো ওই ছেলেটাই করেছিল তাই না? হ্যাঁ। শুরুটা ওই করে সব সময়। তুমি এসব কেন জানতে চাইছো? কারণ আমি ওই ছেলেটার বড় ভাইয়ের কাছে বিচার নিয়ে যাব আজ। প্রীতমের ভ্রু কুঁচকে যায়। প্রেরণা খুবই শান্ত। বনের মুখের দিকে তাকিয়ে প্রীতম বলে ওঠে, তুমি যাবে? ইহান তাজওয়ার মির্জার কাছে। কণ্ঠে দৃঢ়তা নিয়ে প্রেরণা বলে, হ্যাঁ। ইহান তাজওয়ার মির্জার কাছে। কালো রঙের মার্সিডিজটা রাস্তার মাঝখানে আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে আছে। তাতে হেলান দিয়ে দাঁড়ানো একজন সুদর্শন তরুণ। এক পায়ের হাঁটু খানিকটা ভাঁজ করে গাড়িতেই ঠেকিয়ে রেখেছে সে। সাদা রঙের টি শার্টের ওপর ব্লু ডেনিম জ্যাকেট চাপিয়েছে। পায়ে তার একজোড়া ঝকমারি কেডস। চোখে আছে রে ব্যান সানগ্লাস। তর্জনীতে গাড়ির চাবি নিয়ে চক্রের মতো ঘোরাচ্ছে, সামনের দিকে দৃষ্টি স্থির তার। গোলাপি রঙের স্কুটিটা তড়িৎবেগে ছুটতে ছুটতে আসছিল যদিও, তবে ঠিক তরুণের সামনে এসেই কায়দা করে ব্রেক কষে। তরুণী নিরুদেক। সামনে দাঁড়িয়ে থাকা সুঠামদেহী সুদর্শন তরুণ একটা বাঁকা হাসি হেসে চোখ থেকে খুলে ফেলে সানগ্লাস, সামনের স্কুটিতে সুস্থির হয়ে থাকা তরুণীকে উদ্দেশ্য করে বলে ওঠে, ইনশিরাহ বিনতে সামিন।
ইনশিরা অবিচল তাকিয়ে আছে। তরুণ বলতে থাকে, সরি ফর বিং লেট। ইটস ওকে। এখন পথ ছাড়ো। আমার যেতে হবে সাইম। নিচু স্বরে বলে ওঠে ইনশিরা। কিসের তারা? সাইম নামের তরুণ ভ্রু নাচিয়ে জানতে চায়। বড় দাদানের বার্থডে আজ। আমার সম্বন্ধীর আজ বার্থডে। প্লিজ আমার পক্ষ থেকে উইশ করে দিও। ইনশিরা মুখ বিকৃত করে ঘাড় কাত করে। তারপর বরফ ঠান্ডা গলায় বলে, কি বলবো? দাদান, তোমাদের রাইভাল পার্টির সাগর ভুঁইয়ার ছোট পুত্র সাইম ভুঁইয়া তোমাকে বার্থডে উইশ করেছে। এটা। সাইম হাসে। তারপর বলে, সাহস হলে বলে দিও। আমার তো সে সাহস আছে। তোমার কি সাহস আছে আমার এই সাহস দেখার? সাইম তাকিয়ে ইনশিরার দিকে। তারপর দৃঢ়ভাবে বলে, নয়তো 6টা বছর লেগে থাকতাম না তোমার পেছনে। ইনশিরার মুখভঙ্গি মুহূর্তেই পাল্টে যায়। আগের সে কঠিন খোলস ভেঙে বেরিয়ে বলে, বুঝেছি, খুব সাহসী আপনি। সময় হলে বাকিটা দেখব। এখন সরুন। যেতে হবে। সত্যিই চলে যাবে। 2 মিনিট সময় দেবে না আমাকে? না। এটা লেট লতিফের শাস্তি। তার তুমি মাস্ক পরো। আমাদের দুজনকে এভাবে দেখলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। কথাটা বলে ইনশিরা নিজের হেলমেট পরে স্কুটি স্টার্ট দেয়। সাইমের দিকে তাকিয়ে বলে, বাই। আই উইল কল ইউ লেটার। যে গতিতে এসেছিল ঠিক একই গতিতে স্কুটি নিয়ে ছুটতে থাকে। অটল হয়ে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে থাকে সাইম, তারপর হঠাৎ এক রহস্যময় হাসি দিয়ে গাড়িতে উঠে বসে। সকালের নাস্তার টেবিলেই এ বাড়ির অর্ধেক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করা হয়। নিয়মানুযায়ী আজও হচ্ছে। ঋতু বেশ কিছুক্ষণ ধরে উসখুস করে যাচ্ছে স্বামী, ভাসুর, দেবরের সামনে জরুরি কথাটা তোলার। আজ দিনটাও ভালো। সবাই ফুরফুরে মেজাজে আছে, বিশেষ করে বড় ছেলে তার। এই একটা দিনে ইহান তাজওয়ার মির্জা তাড়াহুড়ো দেখায় না কোনো। স্বামী নিয়াসার ভাইদের সাথে পারিবারিক ব্যবসা সংক্রান্ত জরুরি আলোচনা করছে। বরাবরের মতো তার ছোট ভাই ইসমাম উদাসীন এসব ব্যাপারে, সে কোশ্চিনকালেও পারিবারিক ব্যবসাতে নাক গলায়নি। সব সময় নিজের পছন্দের পেশাকেই প্রাধান্য দিয়ে এসেছে। ইসমাম মির্জা বর্তমানে একটি প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার হিসেবে আছেন। মেজোজাকে উসখুস করতে দেখে আলো কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কিছু বলবে ঋতু? বাড়ির পুরুষরা সবাই কথা বন্ধ করে ঋতুর দিকে তাকায়। ইহান মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। ঋতু ছেলের দিকে এক পলক দৃষ্টি ফেলে সবাইকে উদ্দেশ্য করে বলে, ইহানের জন্য একটা মেয়ে দেখেছি আমি আর পড়ি। পরীর কলিগের মেয়ে। মেয়ে ডাক্তারি পড়ছে। কথাটা ঋতুকে শেষ করতে না দিয়েই ইহান গুরুগম্ভীর স্বরে বলে ওঠে, মাম্মা। সাথে সাথে পরী ইহানকে ধমকে ওঠে, তুই চুপ কর। চুপ করে বস। ইহান চুপ হয়ে যায়। ঋতু তার অসম্পূর্ণ কথা শুরু করতে নিলে ইলহাম মির্জা ঋতুকে থামিয়ে দিয়ে বলে, ছেলে যখন সময় চাচ্ছে একটু তাকে সময় দিই। ইলহাম মুখ থেকে কথাটা বের করে মাটিতে ফেলতে পারলেন না। অদ্রিতা আলো বলে ওঠে, 31 বছর হয়ে গেল। আর কত সময় দেব ওকে ভাইয়া? পরে দেখা যাবে হুট করে ওর বড় চাচার মতো কাউকে তুলে এনে বিয়ে করে নিল। স্বামী নিয়াসার মাত্রই পারিবারিক আলোচনা শুনতে শুনতে কফির মগে চুমুক বসিয়েছে। স্ত্রীর কথাতে বিষম খেয়ে কাশতে থাকে অনবরত। ঋতু এক গ্লাস পানি ঢেলে এগিয়ে দেয় ভাসুরের হাতে। সামিন পানিটুকু গলায় ঢেলে ধাতস্থ হয়, অক্ষিপল্লব প্রশস্ত করে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আছে। আলো ধীরস্থির দাঁড়ানো, ভাবলেশহীন মুখে। পরিবেশটা কেমন গুমোট হয়ে ওঠে, এরই মাঝে পরিমুখে শাড়ির আঁচল চেপে মৃদু হেসে ওঠে। সামনে তার দুজন ভাসুর বসে খাচ্ছে, সেদিকে তার খেয়াল ছিল না। ইসমাম মাথা তুলে স্ত্রীর দিকে তাকায়। তার ভ্রুযুগল গুটিয়ে মাঝখানে এসেছে। শ্বাস ফেলে মনে মনে আওড়ায়, একটুও বদলালো না এত বছরেও। স্বামীর কঠিন দৃষ্টি দেখে পরি হাসি থামিয়ে চুপ হয়ে যায়। ইলহাম বড় ভাবির বিরোধিতা করে, ভাবি ওটা আমার ছোট ছেলে ইরফান মির্জাকে নিয়ে যদি বলতে তবে মেনে নিতাম। ইহান তাজওয়ার চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। আলো করা গলায় ছেলেকে বলে, উঠছো কেন? বসো। মেয়ের ছবি দেখবে তুমি। বড় মা। তারা আছে। ছেলেগুলো অপেক্ষা করছে আমার। আজ তাড়াতাড়ি ফিরব। ইহান সবার মুখের দিকে এক পলক তাকিয়ে ঘুরে দাঁড়ায়। তারপর পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে পরীকে উদ্দেশ্য করে বলে, ছোট মা। তুমি চেম্বারে বসবে তো? চলো আমি পৌঁছে দিচ্ছি।
নিজের ওয়ালেট আনতে দোতলায় ওঠে ইহান। ছেলে প্রস্থান করলে একে একে খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ায় ইসমাম মির্জা এবং ইলহাম মির্জা। ঋতু আর পরি তাদের স্বামীদের অনুসরণ করে পা বাড়ায় শোবার ঘরের দিকে। বাড়ি থেকে বের হবার আগে স্বামীর এটা ওটা টুকটাক জিনিসপত্র এগিয়ে দেওয়াটা নিয়ম বানিয়ে রেখেছে এই মির্জা বাড়ির বউয়েরা। খাবার টেবিলে বাকি রইল স্বামী ইয়াসার মির্জা এবং তার সহধর্মিণী অদ্রিতা আলো। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আলোর মুখভঙ্গি শান্ত, স্বামীনেরও তাই। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে সে স্ত্রীকে গম্ভীরস্বরে বলে, ছেলে মেয়েগুলোর সামনে পুরনো কথা না টানলেই হয় না। রীতিমতো আমার সম্মান ধরে টান মারো আছিয়া। আলো অবিচল, অচপল কণ্ঠে বলে, আজ থেকে ২৬ বছর আগে কাজটা করার সময় এসব কথা মাথায় আনা উচিত ছিল। স্বামীন তর্ক বাড়ায় না, অঘোষিত মৌখিক যুদ্ধে হার তার নিশ্চিত, তাই সে পরিশ্রম বাঁচিয়ে অগ্রিম হার মেনে উঠে দাঁড়ায়। শুধু অস্ফুট স্বরে বলে, অফিসে ব্যস্ততা আছে, কিছু লাইসেন্স রিনিউ করাতে হবে। এদিকটা সব গুছিয়ে দিয়ে যাব। লোকবল আসবে। এতিমখানাগুলোতে প্রথমে যাবে খাসিগুলো। সামলাতে পারবে না। ২৬ বছর ধরে আস্ত ইয়াসার মির্জাকে সামলে এসেছি। এখন ভরসা করা বা না করা আপনার বিবেচ্য বিষয়। টেবিল গোছাতে গোছাতে পাল্টা জবাব দেয় আলো। স্বামী ইয়াসার আর একটা শব্দও বাড়ায় না। হেলে দুলে সিঁড়ির দিকে পা বাড়ায়, বিড়বিড় করে আওড়ায়, সংসার সুখের হয় পুরুষের গুণে, চুপচাপ সে যদি বউয়ের খটা শোনে। কিছু বললেন মেয়র সাহেব? না না, কানে ইদানিং বেশি শুনছ আছিয়া। ৫৮ বছর ধরে অনমনীয় আভিজাত্য নিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে থাকা শান্তিনীরের গেটের সামনে এসে স্কুটির ব্রেক কষে ইনশিরা। গেট দারোয়ান আসাদ ছুটে এসে লোহার গেটটাকে একপাশে সরিয়ে দেয়। ইনশিরা স্কুটি নিয়ে ভেতরে ঢোকে। ধবধবে সাদা রঙের এই ঝা চকচকে বাড়িটা সম্ভবত এই শহরের সবথেকে পুরনো দালান। এই শতাব্দীর মধ্যবর্তী সময়ে এরকম সাবেকি ডিজাইনের ডুপ্লেক্স বাড়ি কোথাও নেই। যদিও রেনোভেশনের পরে বাড়ির ডিজাইন কিছুটা বদলেছে, অবকাঠামো পরিবর্ধিত হয়েছে, তবুও খুব আলাদা লাগে। পার্কিং হাউজে স্কুটিটাকে না ঢুকিয়ে পোর্চের সামনে এনে দাঁড় করায় ইনশিরা। এরপর বেশ তাড়াহুড়ো করে নামে, প্রথমেই স্কুটির ব্যাকপার্ট উঠিয়ে সেখান থেকে একটা সিল্কের সাতরনা স্কার্ফ ওড়না বের করে গলায় পেঁচিয়ে নেয়। ইনশিরাহ জানে, এটা না পেঁচিয়ে অন্দরমহলে পা রাখার সাথে সাথে তার ঝাঁসি কি রানী মাতারানী অদ্রিতা আলো, ওয়াইফ অব স্বামী ইয়াসার মির্জা বজ্রপাতের ন্যায় তার ওপর আছড়ে পড়বে, চুলের মুঠি ধরে বলবে, এই তোর ওড়না কই। তাই সুবোধ তরুণীরা মতো আগেভাগেই ইনশিরাহ ফাঁসি দিয়ে নেয় গলাতে। এ বাড়িতে গরমে মরে যাও, অথবা বেঁচে থাকো। ইনশিরাহ আর ইনা ওড়না রেখে হাঁটতে পারবে না। গলায় ফাঁস লাগিয়ে ইনশিরাহ হাতে তুলে নেয় একটা শপিং ব্যাগ, যেটাতে আছে বড় দাদানের জন্য গিফট। ফিশ মার্কেট থেকে ফিরেই প্রেরণা গোসল সেরে নেয়। তার দৈনন্দিন জীবনের সবচেয়ে অপছন্দের কাজ হচ্ছে ফিশ মার্কেট যাওয়া, সপ্তাহে ৪ দিন। এছাড়া কোনো উপায় নেই তার, মাছগুলো বেছে বেছে তাকেই কিনতে হবে। স্টাফদের দিয়ে এসব হয় না। কোমলতনুতে বাথরোব জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে প্রেরণা। আলমারির কাছে গিয়ে বেছে বেছে নীল সুতার কাজ করা অফ হোয়াইট শাড়িটা বের করে নিজেকে তৈরি করে ঘর থেকে বেরোয়। ডাইনিং টেবিলে শুদ্ধ বসে বসে ঝিমুচ্ছে। প্রেরণা তাড়াহুড়ো লাগিয়ে ছেলের কাছে এসে পিঠ ডলে দিয়ে বলে, ঘুমায় না বাবাই। স্কুলের বাস এসে যাবে। শুদ্ধ নড়েচড়ে ওঠে। সাত সকালে নানি আসার পরে ঘুমটা কেটে গিয়েছিল। এখন আবারও ছোট ছোট চোখের পাতা ভারী হয়ে আসছে। আজ স্কুলে যেতে ইচ্ছে করছে না ৫ বছরের শুদ্ধের। পাছে মাম্মা বকুনি দেয়, তাই মুখ ফুটে কিছু বলছেও না। তবে সে প্ল্যান করেছিল কথাটা মামা অথবা খালাম্নিকে বলবে। প্রেরণা যখন ছেলেকে তাড়া দিয়ে যাচ্ছে, তখনই পাশের ঘর থেকে শ্রুতিমধুর সুরে ভেসে আসে রবি ঠাকুরের গান। বধূকোণ আলো লাগলো চোখে। বুঝি দীপ্তি রূপে ছিলে সন্ধ্যালোকে। প্রেরণা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে থাকে সে গান। আশেপাশে তাকিয়ে কিচেনে অবস্থানরত ৫০ঊর্ধ্ব মিস জেনিকে জিজ্ঞেস করে, আজ ছাদ থেকে জলদি ফিরল কেন মহারানী? গভর্নেস জেনেলিয়া কেক বানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তার স্বভাবসুলভ মিহিস্বরে জবাব দেয়, অ্যাপার্টমেন্টের মালিকের ছেলে তার বন্ধুবান্ধব নিয়ে ছাদে চলে গিয়েছিল হঠাৎ। প্রেরণা শুদ্ধর মুখে ১ চামচ কর্নফ্লেক্স তুলে দিয়ে বলে ওঠে, ওষুধটা সময় মতো খাইয়ে দেবেন ওকে।
মিস জেনি ঘাড় কাত করে আশ্বস্ত করে প্রেরণাকে। সুন্দর হে, সুন্দর হে। বর্মাল্যখানি তব আনুবহে। অবগুণ্ঠন ছায়া ঘুচায় দিয়ে। হেরো লজ্জিত স্মিতমুখ শুভ আলোকে। বধূকোণ আলো লাগলো চোখে। প্রণমী শ্বাস ফেলে। গলায় সুর উঠেছে শেষমেশ। স্বস্তিতে চোখের পলক ঝাপটায়, হাসে মিষ্টি হাসি। দুদিনের সর্দিকাশিতে গলার অবস্থা হয়েছিল বেহাল। মিস জেনির জাদুর টটকা গলায় পড়তেই গলা ঠিক হয়ে গিয়েছে। মিস জেনিকে একটা লম্বা ধন্যবাদ দিতে হবে। হাত বাড়িয়ে বিছানায় বালিশের নিচ থেকে হাতড়ে হাতড়ে ওয়াচটা তুলে নিয়ে সচল করতেই যন্ত্রটা প্রণমীকে সকালের সময় জানিয়ে দেয়। এখন সময় সকাল 8টা। প্রণমী বেড ধরে ধরে উঠে দাঁড়ায়। ছড়িটা কোথায় রেখেছে সে জানে না। হাত বাড়িয়ে বিছানা, বেড সাইড টেবিল, সব হাতড়ে যাচ্ছে। মিস জেনিকে ডাকতে গিয়েও ডাকে না। ছড়িটা প্রণমীর ড্রেসিং টেবিলের ওপরেই রাখা ছিল। খুঁজে পেয়ে প্রণমী ম্লান হাসে। অস্ফুট স্বরে বলে ওঠে, অন্ধের লাঠি। শুদ্ধর স্কুল বাস প্রেরণাদের অ্যাপার্টমেন্টের সামনে এসে থামে ঘড়ি ধরা সময় ঠিক 8:30-এ। প্রেরণা ছেলেকে নিয়ে গেটের বাইরে 8:25-এ এসে দাঁড়িয়েছিল। গলায় ওয়াটার বোতল ঝুলানো, কাঁধে স্পাইডারম্যানের ছবি আঁকা নীল রঙের স্কুল ব্যাগ, ইউনিফর্মের রং সাদা এবং নেভি ব্লু প্যান্ট। চুলগুলো মাম্মা খুব সুন্দর করে সেট করে দিয়েছে। একেবারে পরিপাটি স্টুডেন্ট বেশে ভদ্রভাবে মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে শুদ্ধ। সে ছাত্র এবার প্লে1-এর। 3 মাস হলো তার ছাত্রজীবন শুরু হয়েছে। মোটামুটি কাছেই একটা নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা হয়েছে তাকে। স্কুলের বাস এসে থামে। শুদ্ধর নবাগত বন্ধুরা সবাই বাসের জানালা দিয়ে উকি দেয়, হাত নেড়ে শুদ্ধকে গুড মর্নিং জানাচ্ছে। শুদ্ধ চুপচাপ এগিয়ে যায় বাসের দিকে। তাদের ক্লাস টিচার শুদ্ধকে তুলে নেয় বাসে। নিজের নির্দিষ্ট সিটে বসে জানালা দিয়ে মুখ বাড়িয়ে মাম্মাকে টাটা দেয় শুদ্ধ। প্রেরণা ছেলেকে হাসি মুখে বিদায় জানিয়ে ঘুরে দাঁড়ায়। হাতে বেশি সময় নেই, আজ অনেক কাজ। ত্রস্ত পা এগিয়ে লিফটের বাটন টিপে দাঁড়িয়ে অপেক্ষারত অবস্থায় আজকের দিনের সময়সূচি ভাগ করে নেয়। সুতির শাড়িটার আঁচল সেই কখন তার ডান কাঁধ থেকে খসে পড়েছে খেয়াল করেনি প্রেরণা। লিফটের দরজা খুলতেই ব্যস্ত ভঙ্গিতে ভেতরে পা বাড়াতেই থমকে যায় সে। লিফটে দাঁড়িয়ে আছে অ্যাপার্টমেন্টের মালকিনের একমাত্র ছেলে রাদীপ। প্রেরণার কপাল কুঁচকে যায়। সে চেষ্টা করে মুখভঙ্গি স্বাভাবিক রাখার। কিন্তু তার মুখবিবরের কানায় কানায় ছেয়ে আছে অস্বস্তি। এই রাদীপ নামের 24 ছেলেটার দৃষ্টিতে সে বরাবর অন্য কিছু খুঁজে পায়। বিরক্ত লাগে প্রেরণার। রাদীপ ফুরফুরে মেজাজে প্রেরণাকে জিজ্ঞেস করে, ভালো আছো প্রেরণা আপু? হু। গম্ভীর স্বরে জবাব দেয় প্রেরণা। লিফটে রাদীপ আর সে ব্যতীত কেউ নেই। রাদীপ প্রেরণাকে দেখে যেন আকাশের চাঁদ পেয়ে যায়। কামুক দৃষ্টি ছোঁয়াতে থাকে প্রেরণার শরীরে। তার দৃষ্টি এসে থামে প্রেরণার সুডৌল কোমরে। সব সময় প্রেরণা শাড়ির আঁচল ডান কাঁধে জড়িয়ে থাকে বিধায় তার দেহের ভাঁজ অনুমান করা মুশকিল। কিন্তু আজ রাদীপ দেখে নিয়েছে। নিজের সৌভাগ্যে রাদীপ খুশি। লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রেরণার কোমরের দিকে। চোখ বন্ধ করে একটা আফসোসের নিঃশ্বাস ছাড়ে সে। ইস, কবে ওই সুগঠিত কোমর পেঁচিয়ে ধরবে তার দুহাতে। ইচ্ছে করছে এক্ষুনি এই লিফটেই ওই শাড়ির আঁচল সরিয়ে মেদহীন নরম পেটে চুমু খেতে। প্রেরণার ফর্সা গাল দুটোর মতো তার শরীরটাও নিশ্চয়ই অনেক ফর্সা। প্রেরণার অস্বস্তি বাড়তে থাকে, হঠাৎ খেয়াল আসে তার শাড়ির আঁচল ডান কাঁধ থেকে খসে পড়েছে। সাথে সাথে টান মেরে সে নিজেকে জড়িয়ে নেয়। রাদীপ লিফটের একপাশে দাঁড়িয়ে বাঁকা হাসি হাসে। মনে মনে আওড়ায়, যা দেখার দেখে ফেলেছি ডিয়ার প্রেরণা যান। সুযোগ পেলে আরো দেখব। সবটা দেখব। লিফট 9 তলায় এসে ভিড়তেই ত্রস্ত পায়ে প্রেরণা বেরিয়ে যায়। সকাল সকাল এই অস্বাভাবিক বিদ্ভুটে চাহনির ছেলেটাকে দেখতে পেয়ে প্রথম দফায় তার মুড নষ্ট হয়ে গিয়েছে। ঘরে ঢুকে তাড়াহুড়ো করে নিজের পার্স ব্যাগ উঠিয়ে জেনেলিয়াকে সবটা বুঝিয়ে দিতে থাকে প্রেরণা। তখনই গুটি গুটি পায়ে দরজার বাইরে এসে দাঁড়ায় প্রণমী। প্রেরণাবনকে দেখতে পেয়ে আদেশের সুরে বলে, ভদ্র মেয়ে হয়ে থাকবি। মিসেস জেনি যা ওষুধ দেবে খেয়ে নিবি। কোথাও বেরোতে হবে না। বিকেলে ছাদে যাওয়ারও প্রয়োজন নেই। প্রণমী মুখে হাসি নিয়েই বনকে উদ্দেশ্য করে বলতে থাকে, তাই তো। আমি অন্ধ মানুষ বারবার ছাদে গিয়ে দেখবোটাই বাকি। কথাটা বলে শেষ করতেই প্রণমী মৃদু আর্তনাদ করে ওঠে।
প্রীতম বোনের কান মলে দিতে দিতে গম্ভীর স্বরে বলে, খুব কথা শিখেছ তুমি। একেবারে চড়িয়ে দাঁত ফেলে দেব। প্রণমি বলতে থাকে, অন্ধ হলে নিজেকে আর কি বলবো। দৃষ্টি প্রতিবন্ধী বলা যেতে পারে। প্রেরণা ধমকে বলে, জাগিয়ে গান বাদ। পাকা পাকা কথা বলতে হবে না। যা। মিস জেনি, ওকে নোভেল পড়ে শোনান। যান। জেনেলিয়া ঘাড় কাত করে প্রণমিকে এসে ধরে। নম্র স্বরে বলে, চলো মামনি। ঘরে চলো। প্রণমি চলে যেতেই প্রীতম প্রেরণাকে বলে ওঠে, উন্নতি দেখছো ওর। হু। ট্রিটমেন্ট বাদ দেওয়া যাবে না। বলতে বলতে আঁচল ডান কাঁধে টেনে নিয়ে ব্যাগটা তুলে নেয় প্রেরণা। প্রীতম বোনকে বলে, সোজা রেস্তোরাঁয় যাবে। না। তবে। ইহান তাজওয়ার মির্জার পার্টি অফিসে। আপু বাদ দাও। আমারটা আমি বুঝে নেব। এখন আর বাদ দেওয়া যাবে না ভাই। দরকার পড়লে সামিন ইয়াসার মির্জার কাছে যাব। প্রেরণা কথাটা শেষ করে দ্রুত পায়ে ডিপার্টমেন্টের সদর দরজার নিকটে যায়। প্রীতম তার বড় বোনকে চেনে। একবার যেটা মাথায় ঢুকে যায় তা করেই ছাড়বে এই জেদি মহিলা। সে দ্রুত নিজের শার্ট পাল্টে বোনের পিছু পিছু যায়। যদিও সে তার আপুকে চেনে, খুবই ঠান্ডা মাথার জেদি মেয়ে। সিন ক্রিয়েট করবে না। তবুও সে ভরসা করতে পারছে না। একজন নেতা শ্রেণীর মানুষের কাছে তার নিজেরই ছোট ভাইয়ের নামে নালিশ নিয়ে যাওয়াটা খুব সহজভাবে দেখবে না সামিন ইয়াসার মির্জার ভাইপো ইহান তাজওয়ার মির্জা। কখনোই না। এক প্রকার লাফিয়ে প্রীতম প্রেরণার স্কুটারে উঠে বসে। প্রেরণা প্রীতমের দিকে তাকিয়ে বলে, তুই কোথায় যাচ্ছিস? তোকে তো প্রয়োজন নেই। আমি একা গিয়ে কথা বলবো। নাম। দরজায় টোকা দেওয়ার প্রয়োজন বোধ করল না ইনশিরা। হুড়মুড় করে ঢুকে পড়ল। শুভ্র পাঞ্জাবির ওপরে কোটি চাপিয়ে বোতামগুলো লাগিয়ে দিচ্ছিল ইহান, এক্ষুনি সে বেরোবে। পার্টি অফিস থেকে একটার পর একটা ফোন কল আসছে। আওয়াজ পেয়ে ইহান ঘুরে দাঁড়ায়, চোখ বড় বড় করে বনের দিকে তাকিয়ে বলে ওঠে, কার নাক ফাটিয়ে এলি ইসি। ইনশিরা হাঁপাতে হাঁপাতে ভাইয়ের কম্পিউটার টেবিলের সামনের চেয়ারটা টেনে বসে। হাতের গিফট বক্সটা ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে বলে, শুভ জন্মদিন দাদান। আরো 100 বছর আমি তোমাকে উইশ করতে চাই। ইহান তাজওয়ার হেসে হাত বাড়িয়ে বক্সটা নেয়। নম্র স্বরে বলে, থ্যাংক ইউ সো মাচ। ইনশিরাহ সাথে সাথে উঠে দাঁড়ায়। দাদানকে সে অগাধ ভালোবাসলেও তার সাথে সে ইনায়ার মতো আহ্লাদ করতে পারে না। ইনশিরাহ কারো সাথেই আহ্লাদ করে কথা বলতে পারে না। নানুম্নি এজন্য ইনশিরাহকে বলতো আলোর ফটোকপি। যার জিহ্বায় কোনো মধু নেই। গুছিয়ে দুটো কথাও বলতে জানে না। ভাইকে বিদায় জানিয়ে ঘর থেকে প্রস্থানের নিমিত্তে পা বাড়াতেই পেছনে থেকে ইহান ডেকে ওঠে, ইসি। ইনশিরাহ দাঁড়িয়ে যায়। ইহান বলে ওঠে, সাইম ভুইয়ার সাথে কাল ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে কথা বলেছিলি। ইনশিরাহ স্তম্ভিত, বাক্রুদ্ধ, কিংকর্তব্য বিমূঢ়। ইহান তার লম্বা পা ফেলে বোনের মুখোমুখি দাঁড়ায়। ইনশিরাহ খুব ভালো করে চেনে বড় দাদানকে, খুব সহজে পড়ে ফেলে মানুষের মাইন্ড। তাই সে সাথে সাথে কপাল কুঁচকে কিছু একটা মনে করার ভান করে বলে ওঠে, সাইম ভুইয়া। ও হ্যাঁ। আসলে ক্যাম্পাসে একটা ঝামেলা হয়েছিল। ওর দলের একটা ছেলে ফার্স্ট ইয়ারের এক জুনিয়রকে টিজ করেছিল। সেটা নিয়েই ওকে ওয়ার্ন করেছি। খুব করে ওয়ার্ন করেছি। তরতর করে ঠোঁটের আগায় যা পেল বলে দিল ইনশিরা। তাকিয়ে আছে দাদানের দিকে। ইহানের চোখ দেখে মনে হলো সে বিশ্বাস করে নিয়েছে। ইনশিরার পা থেকে মাথা অবধি দেখে বলে ওঠে, হু। বুঝলাম। তবে ওর সাথে ফার্দার কোনো ঝামেলা বাঁধাবি না। সরাসরি এসে আমাকে বলবি। বাকিটা আমি সামলে নেব। ইনশিরা ঘাড় কাত করে, ভাইকে আশ্বস্ত করে সে তাই করবে। ইহান তাজওয়ার বোনের মাথায় স্বভাবসুলভ হাত বুলিয়ে লম্বা লম্বা পা ফেলে ঘর থেকে প্রস্থান করে। ইনশিরা আতঙ্কে জমে গিয়েছে। কানে বাজছে সাইমকে বলা নিজের বাক্যটা, আমার তো সাহস আছে। সত্যিই কি সাহস আছে ইনশিরার? তাহলে দাদানের সামান্য জিজ্ঞাসাবাদে এমন হাঁটু কাঁপবে কেন তার? নিজেকে জিজ্ঞাসাবাদের মুহূর্তে ইনা ঢুকে পড়ে ইহানের ঘরে। ঢুকেই হাঁপাতে থাকে সেই বুকে হাত দিয়ে। ইনশিরার ভাবুক দৃষ্টি বোনের মুখবিবরে গিয়ে থামে। ইনা এদিক ওদিক তাকিয়ে স্বভাবসুলভ আঁতকে উঠে বলে, দাদান চলে গিয়েছে। হু। যা। গিফটটা দিতে পারলাম না যে। রাতে দিয়ে দিস। ইনা বোনের দিকে এগিয়ে আসে। অভিযোগ নিয়ে বলে, তুমিও মনে করিয়ে দিলে না। কেউ মনে করিয়ে দিল না।
সারাক্ষণ দরজা বন্ধ করে পড়াশোনা রেখে রোমান্টিক সিরিজ দেখিস দুনিয়ার হুঁশ জ্ঞান হারিয়ে। তুই ঘরে জীবিত নাকি মৃত সেটাই তো কেউ জানি না আমরা। খাচ্ছিস আর মোটি হচ্ছিস দিনকে দিন। লাইফলেস কোথাকার। বনকে অনর্গল কথাগুলো শুনিয়ে ইনশিরা চিন্তিত ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে যায়। ইনা ইহানের স্টাডি টেবিলের ওপর গিফট বক্সটা রেখে তার আয়নায় সামনে দাঁড়ায়। আপু কি বলে গেল এই মাত্র? সে মোটি হয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর কথা! সরকারি কলেজ রোডের পশ্চিমে বাগানবাড়ি পয়েন্টের ঝা চকচকে রাস্তা দিয়ে স্কুটার এগিয়ে যাচ্ছে। আর 2 মিনিটের মতো রাস্তা পেরোলেই ইহান তাজওয়ারের দলীয় অফিস। এ শহরে আসার পর প্রেরণা 5 বছরে কখনো ইহান তাজওয়ারের দলীয় অফিসে যায়নি, সামনাসামনি দেখাও হয়নি। তবে সে চেনে অফিসটা, ইহান তাজওয়ারের পার্টি অফিস বিল্ডিংয়ের সামনে রাস্তার বিপরীতে প্রতিবন্ধী কল্যাণ সমিতিতে সে বহুবার এসেছে। স্কুটার পার্টি অফিসের ঠিক সামনে দাঁড়িয়ে যায়। প্রেরণা নেমে হেলমেট খুলে নেয়। প্রীতমকে সে সাথে করে আনেনি। আগে সে কথা বলবে বলে ঠিক করে নেয়। চোখ ঘুরিয়ে আশেপাশে তাকায়। পার্টি অফিস বিল্ডিংয়ের ঠিক সামনেই একটা বিএমডব্লিউ পার্ক করে রাখা। গাড়িটা সম্ভবত নেতার। এগিয়ে গিয়ে কলাপসিবল গেইটের কাছে সিকিউরিটি গার্ডের সামনে দাঁড়িয়ে পড়ে প্রেরণা। সিকিউরিটি গার্ড শুকনো গলায় বলে ওঠে, কাকে চাই? প্রেরণা বলে ওঠে, ইহান তাজওয়ার মির্জাকে। সিকিউরিটি গার্ড প্রেরণার কাঠ কাঠ কণ্ঠস্বর শুনে খানিকটা ভড়কে যায়। তারপর আমতা আমতা করে বলে ওঠে, কি দরকার? আপনি কি ইহান তাজওয়ার? আমার তো তাকে দরকারটা বলতে হবে। তার সাথে কথা বলতে চাই আমি। সিকিউরিটি গার্ড প্রেরণার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে বলে, একটু দাঁড়ান, আমি কল করছি ভেতরে। কি নাম আপনার? প্রেরণা গলার স্বর খানিকটা উঁচু করে বলে ওঠে, প্রেরণা। আমার নাম প্রেরণা আহসান। অফিসের অভ্যন্তরে আজ দলের ছেলেরা মিলে পুরো অফিসটাকে সাজাচ্ছে। তাদের প্রাণপ্রিয় সভাপতি ভাইয়ের জন্মদিন বলে কথা। যদিও ভাই এসে অনেক রাগারাগি করেছে। ইহান সাংগঠনিক কিছু কাগজপত্র দেখছিল। সামনে সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় কিছু কাজের সূচি লিখে ফেলে সে সাধারণ সম্পাদককে দিয়ে। আচমকা কাগজগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে ডেস্কের সিসিটিভি ক্যামেরার মনিটরে রাখতেই দৃষ্টি স্থির হয় তার। গেটের কাছে একজন মেয়ে সিকিউরিটি গার্ডের সাথে দাঁড়িয়ে কিছু বলছে। ইহান মেয়েটিকে দেখে, আগেকার বাঙালি মেয়েদের মতো শাড়ি পরেছে। শাড়ির রংটা নীল সাদা। বেশ সাদামাটা বেশভূষা। এক কাঁধে একটা ভ্যানিটি ব্যাগ, অন্য কাঁধে শাড়ির আঁচল টেনে তুলেছে। এই রূপটার সাথে ইহান তাজওয়ার অত্যন্ত পরিচিত। ভ্রুযুগল গুটিয়ে আসে তার। বড় মা। হ্যাঁ, একেবারেই বড় মায়ের মতো বেশভূষা। হাতের কাগজগুলোর কথা বেমালুম ভুলে ইহান তাজওয়ার মনিটরে তাকিয়ে আছে। আজকাল সাংস্কৃতিক ফাংশন ছাড়া দেশীয় মেয়েরা শাড়ি পরে না। এই মেয়ে কেন পরেছে? মুহূর্তেই ইন্টারকম বেজে উঠলে ইহান মনিটরে দৃষ্টি নিবন্ধ রেখেই কলটা রিসিভ করে। ওপাশ থেকে সিকিউরিটি গার্ড বলে, ভাই। ভদ্রমহিলার পরিচয়। ভাই নাম বলছে প্রেরণা আহসান। আপনার সাথে কথা বলতে চায়। ঠিক আছে, ভেতরে পাঠিয়ে দাও। কল কাটে। ইহান মনিটরের দিকেই তাকিয়ে। ভদ্রমহিলা কলাপসিবল গেট পেরিয়ে মেইন বিল্ডিংয়ে ঢুকছে। ইহান তাজওয়ারের পাশে এসে দাঁড়ায় দলের ক্রীড়া সম্পাদক নাহিদ। মনিটর থেকে দৃষ্টি না সরিয়ে নাহিদকে শুধায়, ভদ্রমহিলাকে কোথাও দেখেছি মনে হচ্ছে, চিনিস ভদ্রমহিলাকে? নাহিদ ঘাড় কাত করে, চিন্তিত ভঙ্গিতে বলে ওঠে, হু। চিনি তো। কে? আরে ইনি তো, সাদে আহ্লাদে, হোটেলের স্বত্বাধিকারী। ইহান তাজওয়ার নাহিদের দিকে তাকায়। ধিমি আওয়াজে বলে ওঠে, সাদে আহ্লাদে রেস্তোরাঁর মালকিন। ভেতরের মিটিং রুম থেকে দলের ছেলেরা উকি দিয়ে দেখার চেষ্টা করছে কোন মেয়ে এসেছে এই সময় ভাইয়ের কাছে। অফিসে ঢুকে প্রেরণা সরাসরি ইহান তাজওয়ারের সামনে গিয়ে দাঁড়ায়। না তার চিনতে ভুল হয়নি, সরাসরি না দেখলেও লোকটাকে সামাজিক গণমাধ্যমে প্রতিদিন দেখে। ইহান তাজওয়ার কিছুটা অবাক চোখেই তাকিয়ে আছে। একটা জিনিস তার খুব অদ্ভুত লাগছে। তার সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রমহিলার চোখের মণি সমুদ্রনীল। এতক্ষণ মনিটরে খেয়াল করেনি। কোনো বাঙালি মেয়ের এমন সমুদ্রের মতো নীল চোখ ইহান তাজওয়ারের আগে দেখেনি। শুরুতেই প্রেরণা বিনয়ের সহিত সালাম দেয় ইহানকে। ইহান তাজওয়ার দ্বিতীয় দফায় স্বাভাবিক দৃষ্টি দিয়ে প্রেরণাকে দেখে নিরেট, ভারী স্বরে বলে ওঠে, ওয়ালাইকুমুস সালাম। বসুন।
প্রেরণা তার ডান পাশে রাখা চেয়ারটা টেনে বসে। সরাসরি তাকায় ইহান তাজওয়ারের চোখের দিকে। কয়েক মুহূর্ত পলক ফেলে প্রেরণাকে বেশ ভালো করে পর্যবেক্ষণ করে নেয় ইহান। খুব সম্ভবত মেয়েটি বয়সচোরা, তাই সঠিক বয়স ইহান অনুমান করতে পারছে না। হতে পারে 24 কি 26, আবার এও হতে পারে 29 কি 30। আপনার পরিচয়? ভারী স্বর জিজ্ঞেস করে প্রেরণাকে। আমি প্রেরণা। প্রেরণা আহসান। কাজীপাড়া রোডে থাকি। হ্যাঁ, তো বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি এসেছি বিচার নিয়ে। অবিচল তাকিয়ে আছে প্রেরণা। বিচার? ইহান তাজওয়ার ভ্রুকুঞ্চিত করে। প্রেরণা অচপল কণ্ঠে বলতে থাকে, জি। কার নামে? আপনার ভাই ইরফান মির্জার নামে। শান্ত স্বরে বলে ওঠে প্রেরণা। ইহান তাজওয়ার মির্জা খানিকটা চমকায়। কিন্তু তার মুখভঙ্গি স্বাভাবিক। প্রেরণা নামের ভদ্রমহিলা তার চোখের দিকেই তাকিয়ে আছে। তার দৃষ্টি শান্ত, অনমনীয়। অবশিষ্ট দুটো পেইনকিলার পাতা থেকেই খসিয়ে নিয়ে পাতাটাকে বিনে ছুঁড়ে মারে ইরফান। হাত বাড়িয়ে ওয়াটার বোতল উঠিয়ে পেইনকিলার দুটো খেয়ে নেয়। রাতে বিশেষ অনুভব করেনি ব্যথাটা, সেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু এখন ব্যথাটা বেশ বেড়েছে। আয়নার সামনে গিয়ে নিজের মুখটাকে দেখতে থাকে ইরফান মির্জা। মুহূর্তেই মাথায় রক্ত উঠে যায়। এরপর ওই প্রীতমকে সামনে পেলে মেরাই দেবে। একটুও ভাববে না সে। স্বভাবে মোটেও স্থির নয় মির্জা বাড়ির ছোট ছেলে এই ইরফান মির্জা, শরীরে আঘাত নিয়েও অস্থির হয়ে পায়চারি করছে, যেন অদৃশ্য কোন বস্তুর সাথে শ্যাডো বক্সিং করে যাচ্ছে। ইরফান ওপেন দ্য ডোর। আলো দরজায় টোকা দেয়। ইরফান নাক থেকে হাত সরিয়ে তার উন্মুক্ত শরীর ঢাকতে একটা টাওয়েল তুলে কাঁধে ঝুলিয়ে নেয়। সে শুধুমাত্র একটা 3/4 প্যান্ট পরে আছে। একটা টিস্যু পেপার দিয়ে নাক চেপে ধরে গিয়ে দরজা খুলে দেয়। দরজার বাইরে দাঁড়িয়ে আছে আলো এবং ঋতু। আলোর হাতে একটা ফার্স্ট এইড বক্স। সে শান্ত চোখে ইরফানকে দেখে, পরপর বলে ওঠে, নাক থেকে হাত সরাও। ইরফান বাধ্য ছেলের মতো নাক থেকে হাতটা সরিয়ে নেয়। আলো আর ঋতু ঘরের ভেতরে ঢোকে। ইরফানকে একটা চেয়ার টেনে বসার নির্দেশ দিয়ে আলো ফার্স্ট এইড বক্স খুলতে খুলতে বলতে থাকে, 26 বছরের একজন পুরুষ তুমি। তোমার এই বয়সে তোমার পাপা এক বাচ্চার বাবা ছিল, বিজনেস সামলেছে। ইরফান, তোমার মনে হয় না তোমার এখন বড় হওয়া উচিত? ইরফান বড় মায়ের কথায় কোন জবাব দেয় না। শুধু বসে আছে চুপচাপ। বলিষ্ঠ হাত দুটো মুষ্টিবদ্ধ করা। আলো বলতে থাকে, সমস্যা কি ওই ছেলেটির সাথে তোমার? পরিষ্কার করে বলো তো। মেডিসিনে তুলো ভিজিয়ে ক্ষতস্থানে চেপে ধরতে ইহান মৃদু আর্তনাদ করে ওঠে, পরক্ষণেই যন্ত্রণাটুকু গিলে নেয়, দাঁতে দাঁত চেপে। হুমায়রা ঋতুজাইয়ের পেছনে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আলো ওয়ান টাইম ব্যান্ডেজ ইরফানের মুখমণ্ডলের বিভিন্ন স্থানে লাগিয়ে দিয়ে বলতে থাকে, তোমার বড় বাবা তোমাকে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ক্লাবের মেম্বার বানিয়ে দেবেন। নিজেকে শুধরে নাও। লাইফলেস হয়ে থেকো না। ইরফান চেয়ারে ঠেসেই বসে থাকে। বড় মায়ের করা কথা সে হজম করে নেয়। কখনো বেয়াদবি করে না বড় মায়ের সাথে। ঘরের বাইরে থেকে উকি দিচ্ছিল ইনশিরা আর ইনা। আলো আর ঋতু বেরিয়ে যায়। ইনশিরা আর ইনা দরজার কাছে দাঁড়িয়ে ইরফানের মুখের দিকে তাকিয়ে থাকে। ইরফান দুবনকে দেখে মুখে চবর্গীয় শব্দ করে বলে, তোরাও জ্ঞান দিবি? আয় দিয়ে যা। ইনশিরা ঘরের বাইরে দাঁড়িয়েই বলতে থাকে, তুই নাক ফাটিয়ে আসিস কেন দুদিন পর পর? এমনিতেই তো তুই কালো মানি। তারপর চেহারার এই দশা হলে কেউ দেবে তোকে মেয়ে? ইনা বোনের কথায় হাসি চেপে রাখে, আর যাই হোক মেজো দাদানের সামনে হাসা যাবে না। ইরফান ইনশিরাহকে বলে, আমি কালো। তুই কি? তোর গায়ের রং খুব ভালো। আর বাই দা ওয়ে, তুই আমাকে তুই তোকারি করিস কেন? তোর থেকে আমি 1.5 বছরের বড়। ইনশিরাহ মুখ বেঁকিয়ে ভেঙচি কেটে বলে, তোর থেকে বেশি ম্যাচুরিটি আছে আমার মধ্যে। আর তুই, এই তোর জামা নেই। এত ব্র্যান্ড দেখে কিনিস সব সময়, এমন থাকিস কেন? তোর দানবের মতো বডি দেখতে ইচ্ছুক নয় বাড়ির আয়ারা। প্লিজ শরীর ঢেকে ডাইনিংয়ে যাস। আর এই বডি দিয়ে কি করবি? মেয়েরা বডি দেখে পটে না রে আজকাল। সেন্স অব হিউমার দেখে। ওটা তোর নেই। মাথা ভর্তি টকবক করছে শুধু মেজাজ। ইনা এইবার হেসে ফেলে। চল যা। গেট লস্ট। ইরফান ধমকে ওঠে ইনশিরাহকে। ইনশিরাহ গায়ে না মেখে চলে যায়। ইরফান ইনায়ার দিকে অগ্নিদৃষ্টি দিতেই ইনা ফাটা বেলুনের মতো চুপসে যায়।
ইরফান ধমক দিয়ে বলে, এদিকে আয়। কেন দাদান? তোকে একটা চড় মারবো। হাত নিষ্পিস করছে। বরফ ঠান্ডা গলায় বলে ইরফান। ইনা আতকে উঠে দুই গাল চেপে ধরে একটা ঢোক গিলে ছুটে ইরফানের ঘর থেকে বেরিয়ে যায়। বোনের বোকা বোকা আচরণে ইরফান কিছুক্ষণ হেসে নেয়। পুনরায় তার চোখ মুখ কঠিন হয়ে যায়। মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছে, ওই প্রীতমের একটা ব্যবস্থা করতেই হবে। আমার ভাইয়ের নামে নালিশ। খানিকটা অবাক হয়ে ইহান প্রশ্নটি করে প্রেরণাকে। ভেতরের মিটিং রুম থেকে দলের ছেলেরা এসে দাঁড়ায়। তারাও রীতিমতো অবাক। প্রেরণা জবাব দেয়, জি। ইহান তাজওয়ার নড়চড়ে বসে। মেয়েটির কথা বলার ধরন কাঠ কাঠ, অথচ কণ্ঠ সুমিষ্ট ভীষণ। প্রেরণা বলতে থাকে, আপনার ভাই ইরফান মির্জা আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে। এবং বিষয়টা এই প্রথম ঘটেছে তেমন নয়। এর আগেও অনেকবার হয়েছে। ইহান তাজওয়ার চুপ করে শুনছিল প্রেরণার কথা। প্রেরণা থেমে যেতেই ইহান তাজওয়ার বলে ওঠে, আপনার ভাই? সে কোথায়? আমার ভাই প্রীতম। আপনার ভাইয়ের কাছে জিজ্ঞেস করলেই বলে দেবে। তাকে আনিনি। বিষয়টা আপনার নজরে দিয়ে গেলাম। ভাইকে বোঝাবেন। যদিও আমার ভাই পাল্টা আঘাত করেছে, কিন্তু সেটা আত্মরক্ষার জন্য। আমি আমার ভাইয়ের আইন হাতে তুলে নেওয়াকে সমর্থন করছি না। আপনি আপনার ভাইকে সামলে রাখুন। এবার থানা পুলিশ করিনি কারণ থানা পুলিশ করে আদৌ কোনো লাভ হবে বলে আমি মনে করছি না। কিন্তু পরের বার এমন হলে বিষয়টা হয়তো আপনার ভাইয়ের জন্য ভালো হবে না। কথাগুলো খুবই ঠান্ডা মাথায় ধীরে ধীরে শেষ করে প্রেরণা। ইহান তাজওয়ার বিস্ময় বাক হারিয়ে স্থির দৃষ্টিতে তার সামনে বসে থাকা ছোটখাটো দেখতে ভদ্রমহিলার দিকে তাকিয়ে আছে। দলের ছেলেগুলোর চোয়াল ঝুলে যায়। হা হয়ে সবাই একবার ইহান তাজওয়ার এবং প্রেরণার দিকে তাকায়। প্রেরণা দম নিয়ে পুনরায় বলে, আসছি। আসসালামু আলাইকুম। ইহান তাজওয়ার কোন জবাব না দিয়ে মাথা নেড়ে সালাম গ্রহণ করে। প্রেরণা তার অফিসের দরজার বাইরে পা রাখতেই দলের সাধারণ সম্পাদক আপন বলে ওঠে, ভাই। এ তো ঠান্ডা মাথায় হুমকি দিয়ে গেল। সিরিয়াসলি এটা হুমকি ছিল? ইহান তাজওয়ারের দৃষ্টি টেবিলের ওপর রাখা মনিটরে নিবন্ধ। প্রেরণা স্কুটার স্টার্ট করে চলে যেতেই সে নাহিদকে বলে ওঠে, ভদ্রমহিলার হাজবেন্ড কি করেন? ডিটেইলস দে। নাহিদ ঘাড় চুলকে বলে, হাজবেন্ড? ভাই যতদূর জানি উনি বিধবা। ইহান তাজওয়ার নাহিদের মুখের দিকে তাকায়। অস্ফুটে বলে ওঠে, বিধবা? দলের সহ সাধারণ সম্পাদক মাহিন বলে ওঠে, চিনি আমি ওনাকে। ওনার রেস্তোরাঁয় আসা যাওয়া লেগে থাকে আমার। খুব জেদি আর একরোখা ভদ্রমহিলা। মেয়ে লোকের এত তেজ থাকতে হয় না। ইহান তাজওয়ার মাহিনের দিকে তাকিয়ে বলে, এটা ভুল কথা। তেজ জেদ শুধু মেয়েদের না, কারো থাকা উচিত নয় যদি সেটা খারাপ হয়। আর যদি ভালো হয়, তবে থাকতে হয়। মেয়েদেরও তেজ জেদ দুটোই থাকতে হয়। ঋতু তুমি কিচেনে যাও। বাড়ির রান্নার তদারকি করো। আমি ওদিকটা দেখছি, খাসিগুলো লিস্ট অনুযায়ী এতিমখানা গুলোতে পাঠিয়ে দিই। আলো ঋতুকে তাড়া দেয়। হুমায়রা ঋতু অন্যমনস্ক ভঙ্গিতে হাঁটছিল। বড় জায়ের কথায় হুঁশে ফিরে জবাব দেয়, হো। কি বললে ভাবি? আলো মেজ জায়ের দিকে তাকিয়ে বলে, কি ভাবছিস এত? ছোট ছেলেটা এমন হলো কেন? ও কি শোধরাবে না? এত রাগ মেজাজ হলে চলে? আমার ইহান তো এমন নয়। আলো হাসে, তারপর বলে, এমন বলো না। ছেলেটা বদরাগী হলেও লক্ষ্মী আমার। তুমি তো ওর বাপ চাচাদের মতো সবসময় ওকে লাই দাও। আলো হেসে বলে, চলো তাহলে এক কাজ করি। ইহানকে রেখে ওকে বিয়ে করিয়ে দিই। বউ আসলে যদি সে শোধরাতে পারে। ঋতু মুখ অন্ধকার করে বলে, হোক। আমার মতো কোনো হুমায়রা ঋতুকে পাও কি না দেখো গরিব ঘরের। তার জীবনটা তেজপাতা বানিয়ে দেবে তোমার এই গুণধর লক্ষ্মী ছেলে। এভাবে বলছো কেন? ইরফান একজন চমৎকার হাজবেন্ড হবে দেখো, ওর বাবা চাচাদের মতো। আগে ইহানের বিয়েটা দেই। তারপরেই ওর জন্য মেয়ে দেখা শুরু করব। হুমায়রা ঋতু বিড়বিড় করে বলে, ও দেখা যাক কি হয়। টেনশন করো না ঋতু। একটু শুধু মেজাজি ছেলেটা। এর বেশি বাড়াবাড়ি কিছুই হবে না। সাদে আহ্লাদে। শহরের অত্যন্ত প্রসিদ্ধ একটি রেস্তোরাঁ। শহরের মাঝামাঝি অবস্থানে অবস্থিত এই রেস্তোরাঁটি অন্যান্য রেস্তোরাঁগুলোর তুলনায় ব্যাপক জনপ্রিয়। এছাড়াও শহরের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কাছাকাছি হওয়ায় এখানেই কাস্টমার ভিড় জমায় বেশি।
সাদে আহ্লাদের আশেপাশে রয়েছে দায়রা আদালত, ডিসি অফিস এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। কর্মজীবীরা তাদের ব্যস্ত জীবনে দুপুরের খাবারের জন্য এই রেস্তোরাঁকে চোখ বুজে ভরসা করে। সাদে আহ্লাদে থেকেই জেলার বয়েজ স্কুল, গার্লস স্কুল এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের টিফিন অর্ডার দিয়ে থাকে। এই সেবা প্রতিষ্ঠানে মোট ১৩ জন শেফ এবং ২৮ জন কর্মচারী কাজ করে। ৪ বছর আগে প্রেরণা আহসান নামের ভদ্রমহিলা নিজস্ব অর্থায়নে রেস্তোরাঁর দালানটি ভাড়া নেয়। সেই থেকেই বেশ রমরমা চলছে এই রেস্তোরাঁ। প্রতিদিন দুপুরের মিল এবং বিকেল এবং সন্ধ্যার নাস্তা তৈরি করে সাদে আহ্লাদে। আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর কর্মজীবী মানুষ এখানেই ছুটে আসে। আজ বারে রবিবার। আজ ব্যস্ততা একটু বেশিই থাকবে। প্রেরণা সাদে আহ্লাদের সামনে স্কুটার দাঁড় করিয়ে ত্রস্ত পায়ে ছুটে যায় ভেতরে। বেলা ১১টা বেজে গিয়েছে। ১২টা থেকে মিল টাইম শুরু হয়। ১ ঘন্টায় সে সর্বোচ্চ এক পদের ইনস্ট্রাকশন দিতে পারবে। হন্তদন্ত বিশালাকা কিচেনে ঢুকে তার কেবিনেট খুলে কিচেন এপ্রন গায়ে চাপিয়ে নেটক্যাপ পরে নেয় প্রেরণা। হাতে গ্লাভস পরতে পরতে তার সহকারী শেফ আফরাকে বলে, সর্ষে রেডি? ইয়েস ম্যাম, ২৫০ গ্রাম। প্রেরণা বিরক্ত হয়, চবর্গীয় শব্দ করে বলে, হোয়াট ইজ দিস আফরা? তোমাকে বারবার বলেছি ৫০০ গ্রামের কথা। আচ্ছা, এখন অবধি উপকরণের পরিমাণ সম্পর্কে কোনো ধারণা নিতে পারলে না। এভাবে চলে? যাও আরও ২৫০ গ্রাম রেডি করে ফেলো। আর দুভাগ করে ১ ভাগ মাছ এটাতে মেরিনেট করো। আর সাব্বিরকে ডাকো, আজ ফিশ মার্কেট থেকে যে মাছগুলো পাঠালাম রেস্তোরাঁয় তার লিস্ট নিয়ে আমার কাছে আসতে বলো। অর্ডারি রিপোর্টগুলোও চাই। আফরা মাথা নেড়ে চলে যায়। প্রেরণা ঘুরে ঘুরে সব চেক করে চিকেনের পাতিলের কাছে যেতেই ঘাড় ঘুরিয়ে একজন শেফকে বলে, চিকেন কে করেছে? শেফ সারা ঘাড় চুলকে বলে ওঠে, আমি ম্যাম। হলুদের গুঁড়াটা ঠিকঠাক দিতে পারোনি। তরকারির রং আসেনি। সারা লজ্জিত ভঙ্গিতে হাসে। এমন সময় সাব্বির এসে কিচেনের দরজায় দাঁড়িয়ে বলে, ম্যাম আসবো? এসো। বলো, বিল কত হয়েছে? ম্যাম ৪,৫০০। ওকে। লিস্টটা ক্যাশ কাউন্টারে রাখো, আমি দেখব। স্কুলের টিফিন পাঠিয়েছো? ইয়েস ম্যাম। তবে আজ একটু প্রবলেম হয়েছিল। কি? গার্লস স্কুল থেকে সিঙ্গারার অর্ডার ছিল আর বয়েজ স্কুল থেকে পেটিসের। ওলটপালট করে পাঠিয়ে দিয়েছিলাম। পরে অবশ্য ম্যানেজ করেছি। প্রেরণা বিরক্ত ভঙ্গিতে বলে, তোমাদের দিয়ে যদি একটা কাজও ঠিকঠাক হয়, আমি যেদিকে যাব না সেদিকেই গোলমাল বাঁধাবে। আচ্ছা যাও, আমি আসছি। সাব্বির চলে যায়। প্রেরণা ঘড়িতে সময় দেখে, বেলা 11:30 বেজে গিয়েছে। শুদ্ধর স্কুল ছুটির সময় হয়ে গিয়েছে। সে তড়িঘড়ি করে হাত থেকে গ্লাভস খুলে ভ্যানিটি ব্যাগ থেকে ফোনটা বের করে প্রীতমের ফোনে ফোন লাগায়। ওপাশ থেকে প্রীতম ফোনটা রিসিভ করেই বলে ওঠে, হ্যাঁ আপু বলো। সব ঠিকঠাক? হু। আচ্ছা তুই কি করছিস? লোগো তৈরি করছিলাম। হাতে কিছু কাজ আছে। কেন আপু? শোন, শুদ্ধর ক্লাস টিচার টেক্সট পাঠিয়েছে, আজ বাস দিতে আসবে না। একটু প্রবলেম হয়েছে, তুই গিয়ে একটু নিয়ে আয় না। ঠিক আছে আপু, টেনশন করো না। এক্ষুনি যাচ্ছি আমি। কল কেটে প্রীতম কম্পিউটারের সামনে থেকে উঠে দাঁড়ায়। পেশায় আপাতত সে একজন ফ্রিল্যান্সার। খুবই পরিশ্রমী এবং মেধাবী। সাদা রঙের টি শার্টের ওপর একটা ব্লু শার্ট চাপিয়ে, চশমাটা পরিষ্কার করে চোখে লাগিয়ে ওয়ালেট নিয়ে সে লিভিং রুমে যায়। লিভিং রুমের ডিভানে বসে মিস জেনি প্রণমীকে নোভেল পড়ে শোনাচ্ছিল। প্রীতমকে দেখেই মিস জেনি বলে ওঠে, কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, শুদ্ধকে আনতে যাচ্ছি। আজ বাস আসবে না। দরজাটা লক করে দিন মিস জেনি। প্রীতম বেরিয়ে যেতেই মিস জেনি এসে প্রণমীর কাছে বসে, তারপর বলে, তোমার ভাইও প্রীতম বেশ সুদর্শন প্রণমী। ওর এখন বিয়ে করা উচিত। প্রণমী হেসে বলে, ঠিক বলেছেন মিস জেনি। বড় আপুও সেদিন বলেছিল আমাকে। তুমি কেমন মেয়েকে চাও ভাইয়ের বউ হিসেবে প্রণমী? প্রণমী কিছুক্ষণ ভাবে, তারপর বলে, যে আমার ভাইয়াকে আমার মতো ভালোবাসবে, আনকন্ডিশনালি। আর কোনো গুণ চাই না আমার ভাবির মধ্যে। মিস জেনি প্রণমীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তুমিও এমন কাউকে পাবে যে তোমাকে আনকন্ডিশনালি ভালোবাসবে প্রণমী। মিলিয়ে নিও। প্রণমীর ফর্সা গাল দুটো মুহূর্তেই লজ্জায় লাল হয়ে যায়। সে বলে ওঠে, যা। এমন কথা বলবেন না মিস জেনি। আরে আরে বকা মেয়ে। রাগ করছো কেন?
আচ্ছা, তোমার বয়স কত? 18 বছর। তোমার বিয়ের বয়স হয়েছে প্রণমি। বিয়ে তো একদিন না একদিন করতেই হবে। আমার মতো অন্ধকে কে বিয়ে করবে? অবশ্যই কেউ করবে প্রণমি। পৃথিবীতে অবশ্যই কেউ না কেউ আছে যার কাছে তোমার শারীরিক ত্রুটি ছাপিয়ে তুমি হবে তার জীবনে পাওয়া অনেক দামি কেউ। কলিং বেল হঠাৎ বেজে ওঠে। মিস জেনি গিয়ে দরজা খুলে দিতেই দেখে বাইরে অ্যাপার্টমেন্টের মালকিনের ছেলে রাদীপ দাঁড়িয়ে। মিস জেনি কিছু বলতে যাবে তখনই রাদীপ বলে ওঠে, গোলমরিচ নিতে পাঠিয়েছে আম্মু। বলেই হাতের কৌটো জেনির দিকে এগিয়ে দেয়। এটা সম্পূর্ণই মিথ্যে কথা। রাদীপ এসেছিল প্রেরণাকে দেখতে। জেনি হাসিমুখে কৌটাটা নিয়ে বলে, এক্ষুনি দিচ্ছি। কথাটা বলে জেনি কিচেনে চলে যায়। রাদীপ ভেতরে ঢোকে। আশেপাশে তাকিয়ে দেখে প্রণমি ডিভানে চুপচাপ বসে আছে। রাদীপের উপস্থিতি সে টের পায়নি। রাদীপ দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে প্রণমিকে দেখতে থাকে। এই অন্ধটাও ভীষণ সুন্দর। এরা দুই বোন কেউ কারো থেকে কোনো অংশে কম সুন্দরী না। তবে প্রেরণা আপুর মধ্যে একটা ব্যাপার আছে। দেখলেই রাদীপের মাথা খারাপ হয়ে যায়। রাদীপের তেজি মহিলাদের ঝাঁজ একটু বেশিই ভালো লাগে। প্রেরণার মধ্যে কিছু একটা আছে যা রাদীপকে ভীষণ টানে। তবে এই অন্ধটাও খারাপ না, অন্যরকম স্বাদের মনে হচ্ছে। এটাকেও ভীষণ ছুঁতে ইচ্ছে করে রাদীপের। বিভিন্ন বৈশিষ্ট্যের নারীকে ছুঁয়ে দেখা রাদীপের খুব শখ। প্রেরণাকে হাসিল করে এটাকেও টেস্ট করে দেখবে রাদীপ। আধা ঘন্টা লেকচার শোনানোর পরে প্রফেসর বাড়ি ইনায়ার মুখের ওপর অ্যাসাইনমেন্টের কাগজগুলো ছুঁড়ে মেরে চলে যায়। ইনা হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকে। তার ভেতরটা রাগে জ্বলে যাচ্ছে, ইচ্ছে করছে প্রফেসর বাড়ির বেল মাথাটা ইউনিভার্সিটির মাঠে নিয়ে গিয়ে সবার সামনে ফাটিয়ে দিতে। ইনা মনে মনে সেই দৃশ্য কল্পনা করে হেসে ওঠে। এটা ইনায়ার একটা অভ্যাস। কারো প্রতি মেজাজ দেখিয়ে তাকে সামনাসামনি কিছু বলতে না পারলে সেগুলো কল্পনাতে পুষিয়ে নেয় না। দারুণ উপভোগ করে সে। ইনায়াকে মিটিমিটি হাসতে দেখে তার ক্লোজ ফ্রেন্ড রুশফি বলে ওঠে, কিরে, এক্ষুনি মনে হলো তুই প্রফেসর বাড়ির ধমকে কেঁদে ফেলবি, এখন হাসছিস। ইনা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলে, ও তুই বুঝবি না। আমি এমনই। আমি হুট করে কাঁদি, হুট করে হাসি, হুট করে রাগি। আচ্ছা বাদ দে, শোন। ট্যুরের বিষয়ে বাড়িতে কথা বলেছিলি? ইনায়ার মুখে অন্ধকার নেমে আসে। তার গোলগাল লটকানো মুখটা নিয়ে মিনমিন করে বলে ওঠে, এখনো না। রুশফি মুখে চবর্গীয় শব্দ করে বলে, তুই এত ঢেরস কেন? তোর বয়স 20 বছর হয়ে গিয়েছে। তুই তো জানিস রুশফি আমার পরিবার কেমন, পাপা মাম্মা, বড় বাবা, বড় মা, মেজো বাবা, মেজো মা, দাদানরা, আপু খুবই স্ট্রিক্ট, এই বিষয়ে কেউ পারমিশন দেবে না। হ্যাঁ, সেটা তুই আগেভাগে জেনে বসে আছিস। গত 6 মাসে আমরা 3বার ট্যুর দিলাম আর তুই, ফ্যামিলি ছাড়া কোথাও যাস না। তুই কি দুধের শিশু এখনো? সবাই কত অ্যাডভেঞ্চার করে, তুই ঘরে বসে থাক। ইনায়ার মনটাই খারাপ হয়ে গেল। এটা সত্যি ইনায়ারও একটু স্বাধীন হয়ে উঠতে ইচ্ছে করে অন্যান্য বন্ধুদের মতো। কিন্তু বাড়ির সবাই। রুশফি ইনায়ার গালে হাত রেখে বলতে থাকে, অত কিছু শুনতে চাই না। তুই এবার আমাদের সাথে যাচ্ছিস। ব্যাস। এখন পারমিশন কিভাবে নিবি সেটা তোর ব্যাপার। তুই বুঝে নে। বড় ভাইকে দেখে ইরফান নিজের ঘরের ভেতর পা রাখতেই যাচ্ছিল তখনই পেছনে থেকে ডাক আসে, এই দাঁড়া। ইরফান দাঁড়িয়ে যায়। ভাইয়ের চোখে সে পড়ে গিয়েছে। পালাবার পথ নেই। ইহান লম্বা পা ফেলে ইরফানের মুখোমুখি এসে দাঁড়ায়। ইরফান ভাইয়ের দিকে তাকিয়ে মুখ হাসি হাসি করে বলে ওঠে, শুভ জন্মদিন দাদান। গতকাল রাতেই উইশ করেছিস। ইরফান বলে, তাই তো। কিছু বলবে? প্রীতমকে ঠান্ডা গলায় জানতে চায় ইহান। ইরফানের ভ্রু কুঁচকে যায়, দাদান ওই রাস্কেলটার নাম কথায় শুনল। কি হলো বল প্রীতমকে? কেউ না। চিনি না। চিনিস না অথচ মারামারি করিস। ইরফান দাদানের দিকে তাকিয়ে আছে। ইহান ভাইয়ের চোখে চোখ রেখে অত্যন্ত ঠান্ডা গলায় বলে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছিস, এখন তোর উচিত পাপার কাঁধে কাঁধ মিলিয়ে বিজনেস দেখা। অফিসে বসা। অথচ রাস্তায় গুন্ডামি করে বেড়াস। বড় বাবার রেপুটেশন নষ্ট করে ছাড়বি। সামনের মাস থেকে তুই আর ইনশিরা পাপার সাথে অফিসে যাবি। বাড়ির ব্যবসা সামলাবি। দুজনেই উচ্ছন্নে যাচ্ছিস। দেয়ালের আড়াল থেকে বড় দাদানের কথা শুনছিল ইনশিরা।
শেষের কথাটায় তার ভীষণ মন খারাপ হয়। দাদানের মতে সে উচ্ছন্নে যাচ্ছে। নিজের পছন্দে ফটোগ্রাফি শখটাকে বেছে নিয়েছে, সেটাকে উচ্ছন্নে যাওয়া বলে। দাদান আর্মিতে ছিল নিজের ইচ্ছায়, সেখান থেকে ফিরে এসে পলিটিক্স জয়েন করেছে নিজের ইচ্ছায়। তাহলে ইনশিরা ফটোগ্রাফার হলে দোষ কোথায়? নাকি দাদান ইনশিরা আর সাইমের কথা জেনে ফেলেছে? না না, সেরকম হলে তো মির্জা বাড়ির 5 মির্জা সামিন ইয়াসার, ইলহাম মির্জা, ইসমাম মির্জা, ইহান তাজওয়ার মির্জা, ইরফান মির্জা এতক্ষণে ইনশিরাকে কেটে টুকরো টুকরো করে পাশের ডিসি অফিসের লেকে ফেলে দিয়ে আসতো। ইসি! দাদানের ডাকে চমকে ওঠে ইনশিরা। ইহান গম্ভীর কণ্ঠে বলে, আড়ি পাচ্ছিস তুই? আড়ি পাতবো কেন দাদান? আমি এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, শুনে তো ফেলেছিস। দুজনে কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। সামনের মাস থেকে মির্জা এন্টারপ্রাইজের অফিসে বসবে দুজন। কোনো গাইগুই না। কথাটা ইহান ইরফানের চোখের দিকে তাকিয়ে বলে। তারপর বলিষ্ঠ শরীরে হেলেদুলে নিজের ঘরের দিকে যায়। বারান্দায় দাঁড়িয়ে দুজনকে দেখছিল অদ্রিতা, আলো আর ঋতু। আলো মুখ হাসি হাসি করে ঋতুকে বলে, দেখেছো, একেবারেই সামিন ইয়াসার মির্জার মতো শাসন। ঋতু মাথা নাড়ায়, অস্ফুট স্বরে বলে, হ্যাঁ সামিন ইয়াসার মির্জাই। এখন একটা অদ্রিতা আলো এনে দাও। কম্পিউটারের মনিটর থেকে দৃষ্টি সরিয়ে ডেস্কের ওপর কম্পমান যন্ত্রটাকে মুঠোয় নিয়ে কলটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে কান্নাভেজা নারীকণ্ঠ ভেসে আসে, প্রীতম। হ্যাঁ, আন্টি বলুন। আপনি কাঁদছেন কেন? প্রীতম, জামি কি তোমার বাড়িতে? না তো আন্টি। কেন ও বাড়িতে যায়নি? না আসেনি। তোমার আঙ্কেলকে তো চেনো প্রীতম, আমাকে অশ্রাব্য ভাষায় গালি দিচ্ছে, তোমার বন্ধু কি আমাকে কোনোদিন একটু শান্তি দেবে না? মায়ের বয়সী ভদ্রমহিলার আকুতি শুনে প্রীতমের খারাপ লাগে, পর জামির ওপর বেশ রাগ হয় তার। ওটাকে আজ শিক্ষা দিতে হবে একটা। সে জামির মাকে আশ্বস্ত করে বলে, আন্টি আমি ওকে খুঁজে নিয়ে 1 ঘন্টায় বাড়ি ফিরছি। আপনি কাঁদবেন না। ফোন কেটে সময় দেখে প্রীতম। রাত প্রায় 1:45। দেরি না করে প্রীতম টি শার্ট পাল্টে একটা শার্ট গায়ে চাপিয়ে নেয়। তারপর সোজা গিয়ে প্রেরণার ঘরের দরজায় নক করে। প্রেরণা দরজা খুলে অবাক হয়ে বলে, কিছু বলবি? কি করছিলে আপু? এই তো আজকের হিসেবটা দেখছিলাম। কি হলো তোর? তোমার স্কুটারের চাবিটা দাও, আমার বাইকের একটু সার্ভিসিং করাতে হবে। এত রাতে কই যাবি তুই? জামিকে খুঁজে ওর বাড়িতে দিয়ে আসতে, আন্টি কাঁদছে। প্রেরণা দুটো চাবি এনে ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বলে, কলাপসিবল গেটের চাবিও নিয়ে যা, এত রাতে দারোয়ান জেগে নেই। বোনকে ধন্যবাদ দেয় প্রীতম। দরজা লাগাতে লাগাতে প্রেরণা বলে, ফোন নিয়েছিস সাথে? হু, চেক করে বল। নিয়েছি তো আপু। কল দিলে দুবার রিং বাজার আগেই ধরবি। রাত বিরেতে আমি টেনশন করতে পারবো না। আই নিড রেস্ট ভাই। তুমি ঘুমিয়ে পড়ো আপু। টেনশন করো না তো। হু, তুই বললি আর আমারও দু চোখে ঘুম এসে গেল। যা, আপডেট জানাস। ফ্ল্যাটে দরজা বন্ধ করে দেয় প্রেরণা। আপুর কাণ্ড দেখে প্রীতম হাসতে হাসতে লিফটের কাছে যেতে থাকে। প্রীতমকে এখনো কিশোর প্রীতমের মতো ট্রিট করে সে। প্রণমীর বয়স যখন 5 বছর ছিল, প্রীতমের ছিল 12 আর প্রেরণার 15। তখন তারা মা বাবাকে হারিয়েছিল। প্রেরণা প্রীতমের থেকে মাত্র 3 বছরের বড় হয়েও সবসময় মায়ের মতো আগলে রেখেছে প্রীতম আর প্রণমীকে। অন্ধ বোন আর ভাইকে নিয়ে অথই জলে পড়েছিল প্রেরণা। 4 বছর ভীষণ কষ্টে প্রেরণা তাদের 2 ভাই বোনকে সামলেছে। তারা থাকতো ফুপির বাড়িতে। প্রেরণার যখন 19 বছর তখন শাওকাত ওয়াশিদ নামের একজন ভদ্রলোক প্রেরণার ফুপির বাড়ির দিকে আত্মীয় আপুকে দেখে পছন্দ করে ফেললেন। তাদের ফুপির কাছে প্রস্তাব রাখলেন বিয়ের। শাওকাত ওয়াশিদের বয়স ছিল 33। প্রায় দ্বিগুণ বয়সী ওয়াশিদকে প্রথমে প্রেরণা রিজেক্ট করলেও পরে ফুপি বুঝিয়ে শুনিয়ে বিয়েতে রাজি করালেন। তবে প্রেরণা শর্ত দিয়েছিল প্রেরণা আজীবন তার ভাই বোন দুটোকে দেখবে, এ ব্যাপারে ওয়াশিদ কখনো আপত্তি তুলতে পারবে না। ওয়াশিদ মেনেও নিয়েছিল। এক সময় বিয়েতে সম্মতি দিতে দোনামোনা করা প্রেরণা বিয়ের পর পাগলের মতো ভালোবেসে ফেলল শাওকাত ওয়াশিদকে। মানুষটাই ছিলেন ভালোবাসার মতো, চমৎকার একজন মানুষ ছিলেন শাওকাত ওয়াশিদ। যে বিবাহিত জীবনের শুরু থেকে আগলে রেখেছিলেন তার সহধর্মিণী প্রেরণা এবং সেই সাথে প্রীতম প্রণমীকে। প্রীতম প্রণমী দুলাভাই নয়, পেয়েছিল তাদের একজন অভিভাবক।
কিন্তু 3 ভাইবোনের কপালে সে সুখও বেশি দিন ছয়নি। শুদ্ধ যখন প্রেরণার গর্ভে ছিল তখন দুলাভাই মারা যায়। মা বাবার পরে শাওকাত ওয়াসিদ নামের চমৎকার একজন আপন মানুষ হারিয়ে ফেলে প্রেরণা, প্রীতম আর প্রণমী। এসব ভাবতে ভাবতেই প্রীতম একটা দীর্ঘশ্বাস ফেলে, তার আপুর জীবনে কোনো সুখই স্থায়ী হয়ে থাকেনি, যেটা থেকেছে সেটা হলো একাকিত্ব, দীর্ঘশ্বাস আর স্ট্রাগল। প্রীতম চলে যাওয়ার পরে প্রেরণা ঘরে ঢুকে ল্যাপটপে হিসেবগুলো দেখতে দেখতে মাথা তুলে তাকায়। তার সামনে বসা সুদেহী, সুদর্শন, হাস্যোজ্জ্বল মানুষটি তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। প্রেরণা কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনি আমার হ্যালুসিনেশন শাওকাত ওয়াসিদ। বিরক্ত করবেন না। মানুষটা যেন হাসল প্রেরণার দিকে তাকিয়ে। প্রেরণা ওই ভুবন ভোলানোর হাসিতে ভুলল না। দুচোখ বন্ধ করে গলার কাছে আসা কান্না নামের অনুভূতিকে পিষে ফেলে দুচোখ মেলে দেখে শাওকাত ওয়াসিদ নেই। সে ম্লান হেসে পুনরায় কাজে মন দেয়। দ্য আওয়ার্স। বড় নেমপ্লেটটাতে জ্বলজ্বল করছে ক্লাবের নামটা। ইসমাম মির্জার মেজাজ তুঙ্গে। শেষে এই নাইট ক্লাবটার সামনে এসে তার গাড়ি খারাপ হতে হলো। অস্বস্তিতে পুরো মুখ ছেয়ে আছে তার। যুবক যুবতীরা ঢুকছে, আবার কেউ কেউ টলতে টলতে বেরোচ্ছে। সরকারি দলের তোষামদে এই ক্লাবটা টিকে আছে। গাড়িটা ঠিক দ্য আওয়ার্সের গেটের সামনে এসেই খারাপ হয়েছে। ইসমাম মির্জা তখন থেকে মেকানিকের জন্য অপেক্ষা করছে। এখানে দাঁড়িয়ে থাকতেও তার রুচিতে বাধছে। ইনশিরা আর ইনায়ার বয়সী মেয়েরা বন্ধুদের নিয়ে হই হই করতে করতে ক্লাবে ঢুকছে। এসব দৃশ্য দেখে ইসমামের ভীষণ খারাপ লাগে। মেকানিককে কল করেছে 10 মিনিট হলো, ইসমাম এবার বেশ বিব্রত হচ্ছে যুবক যুবতীদের দৃষ্টি দেখে। তারা কি ভাবছে ইসমামও এখানে এসেছে? অবশ্য এদের ভাবনা দিয়ে কি আসে যায়, তবে কোনো পরিচিত মুখের সামনে পড়লে মুশকিল। বেসরকারি ইউনিভার্সিটির ইংরেজি প্রভাষক ইসমাম মির্জা নাইট ক্লাবের সামনে, এটা দেখলে কেচ্ছা কাহিনী রোডে যেতেও সময় লাগবে না, এবং সেই কাহিনী যদি চলে যায় ডক্টর রুকাইয়া পরীর কানে তবে তো কথাই নেই। পরীর কথা মনে পড়তেই ইসমাম ফোন বের করে পরীকে ফোন লাগায়। ওপাশ থেকে ফোনটা রিসিভ করেই ঘুম ঘুম কণ্ঠে পরী বলে ওঠে, কোথায় আপনি? আড্ডা শেষ হয়নি আপনাদের? হ্যাঁ, বাড়িতেই আসছিলাম। হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে গিয়েছে। আমি এখন দ্য আওয়ার্সের সামনে। পরী ধরফরিয়ে উঠে বসে, আতঙ্কিত হয়ে বলে, গাড়ি খারাপ বলে নাইট ক্লাবে চলে যাবেন? কাকে নিয়ে? সুগার বেবি। ইসমাম জিভ কাটে, ধমকের সুরে বলে, বাজে কথা বন্ধ করো। গাড়িটা এখানেই খারাপ হয়েছে। তো তুমি বাড়িতে ফিরেছ কখন? আমি তো 10টায় শেষ 3জন পেশেন্ট দেখে চলে এসেছি, ইহান নিয়ে এসেছে। এই কে কথা বলে আপনার পাশে? মেয়ের গলা। ইসমাম বিরক্ত হয়ে বলে, নাইট ক্লাবের সামনে দাঁড়িয়ে আমি। এখানে মেয়ের গলা শুনবে না তো কি গরুর হাম্বা শুনবে? রাখো ফোন, ফিরছি। ফোন কেটে ইসমাম একটা দীর্ঘশ্বাস ছাড়ে। বুড়ো বয়সে গিন্নিরা এরকম সন্দেহবাতিক হয়ে যায় কেন আল্লাহ মালুম। এই বাড়ির বউগুলো ছেলেগুলোকে আঙুলে নাচাতে ওস্তাদ। সব কটা আলোকে দেখে দেখে শিখেছে এসব। পূর্বপুরুষরা কেমন চর মেরে মেরে বউ শাসাতো, আর এখন বউকে মারাতো দূর উল্টে তারা মার খায়। ছেড়ে দে আমাকে। খেতে দেয়। খেতে প্রীতম। জড়ানো গলায় বলে, প্রীতমকে সরিয়ে দিয়ে জামি তার হাতের গ্লাসটাতে চুমুক বসায়। প্রীতম থাবা মেরে গ্লাসটা তুলে দূরে ছুঁড়ে মারে। তারপর জামির পাশে বসা সাফওয়ানকে বলে, কখন এসেছে ও এখানে? সাফওয়ান কাঁধ নাচিয়ে বলে, কি জানি। আমি খোঁজ লাগিয়ে 1 ঘন্টা আগে পেলাম। জামি টলছে। প্রীতমের মাথায় রাগ চেপে যায়। জামির চোয়াল চেপে ধরে, চেঁচিয়ে উঠে বলে, লজ্জা করে না তোর? আঙ্কেল আজও গিয়ে আন্টিকে গালিগালাজ করেছে তোর জন্য, আর তুই এখানে এসে মাতলামি করছিস। লজ্জা করে না তোর? জামি প্রীতমের থেকে নিজের চোয়াল ছাড়িয়ে নেয়, চেঁচিয়ে উঠে বলে, কেন ছেড়ে গেল ও আমায়? আমি মোটা বলে। আমি মোটা বলে ও বাবার পছন্দে বিয়ে করবে। ওর বাপকে আমি খুন করে ফেলব। খুন? প্রীতম বোঝে জামি ঠিক নেই। কিন্তু ওকে নিয়ে দ্রুত এই জঘন্য স্থান থেকে বেরোতে হবে। সে সাফওয়ানকে বলে, ওকে ধর। আমাদের বেরোতে হবে। দুজনে জামিকে দুপাশ থেকে ধরে ধরে হাঁটছে। মাতাল জামি তখনও চেঁচিয়ে যাচ্ছে, শালা এই মেয়ের বাপগুলোকে আমি ছাড়ব না। ছাড়ব না আমি এই মেয়ের বাপগুলোকে।
এই প্রীতম, আমি কোনো মেয়েকে বিয়ে করব না, আমি একটা ছেলেকে বিয়ে করব। জামির মাতলামি দেখে প্রীতম আর সাফওয়ান হেসে ফেলে। জামি বলতে থাকে, এই প্রীতম, আমি তোকে বিয়ে করব। তুই হবি বউ, আমি হব স্বামী। সাফওয়ান হাসি থামাতে পারছে না। প্রীতম দাঁতে দাঁত চেপে বলে, শালা চুপ কর, তোকে বাড়ি নিয়ে বোঝাচ্ছি। জামি বিড়বিড় করে বলতেই থাকে, মেয়ের বাবাগুলোকে আমি ঘেন্না করি, মেয়েদের আমি ঘেন্না করি। টাওয়ার্সের সামনে এসে দাঁড়াতেই জামির বমি পেয়ে যায়। প্রীতম সাফওয়ানকে বলে, ওকে ধরে রাখো, আমি স্কুটার ঘুরিয়ে আসছি। প্রীতম চলে যেতেই জামি সাফওয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দুকদম সামনে এগোতেই হরহর করে বমি করে দেয়। এই ছেলে, হোয়াট আর ইউ ডুইং? ওহ শিট! ইসমাম গাড়ির দরজা খুলে বেরিয়ে এসেই জামিকে ঠেলে সরিয়ে দেয়। জামি তার গাড়িতে বমি করেছে। ইসমাম সেদিকে তাকিয়ে কপাল কুঁচকে জামিকে ধমকে ওঠে, ওহ শিট! এই ছেলে, কি করেছো তুমি? সাফওয়ান ছুটে এসে জামিকে ধরে। প্রীতম চেঁচামেচি শুনে স্কুটার রেখে ছুটে আসে। সে কিছুই বুঝতে পারছে না। ইসমাম মির্জা জামির ওপর চেঁচাতে থাকে, অপদার্থ কোথাকার! যা হজম হয় না তা খেতে যাও কেন ব্লাডি রাস্কেল! প্রীতম এগিয়ে যায়। ততক্ষণে বুঝতে পারে ঘটনা কি ঘটিয়েছে জামি। সে ইসমামের মুখোমুখি দাঁড়িয়ে বিনয়ের সাথে বলে, সরি। সরি আঙ্কেল। ও বুঝতে পারেনি। ইসমাম রাগে গোজগোজ করছে। আজকের দিনটাই জঘন্য তার। সে বলতে থাকে, তোমরা এই জেনারেশনের ছেলেদের চাপকে সিধে করে দেয়া উচিত। সব বকে যাওয়া। প্রীতমের কথাটা খুব আত্মসম্মানে লাগলেও সে প্রতিবাদ করে না, মুরব্বী মানুষ, বলতেই পারে। তাই সে চুপ থাকে। কিন্তু ইসমাম জ্ঞান দেওয়ার মতো করে বলে, এসব বেহাল্লপনা না করে ক্যারিয়ার বানাও। জীবনটা ফুর্তি করে কাটিয়ে দেওয়ার না। প্রীতম স্পষ্ট ভাষায় জবাব দেয়, আঙ্কেল, এখানে আমরা ফুর্তি করতে আসিনি। আপনার ভুল হচ্ছে। ইসমাম তাচ্ছিল্যর হাসি হেসে বলে, নাইট ক্লাবে তবে কি নামাজ আদায় করতে এসেছো? তোমরা হচ্ছ সোনার বাংলার বোঝা। এবার প্রীতম নিজের ভদ্রতা বজায় রাখতে পারে না, কাট কাট বলে ওঠে, আপনিও তো এখানে এসেছেন। এখানে বেহাল্লাদের সাথে আপনার কাজ কি? ফুর্তি করতে এসেছেন। ইসমাম মির্জা থতমত খেয়ে যায় তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলের বয়সী সুদর্শন যুবকের অপমানসূচক কথায়। জামি বিড়বিড় করে জড়ানো গলায় বলে ওঠে, ঠিক বলেছিস আঙ্কেল, আপনার চেহারায় একটা সুগার ড্যাডি ভাব আছে। আপনি অনেক সুন্দর আঙ্কেল। ইসমাম দ্বিতীয় দফায় চমকে যায়। প্রীতম জামির মুখ চেপে ধরে শান্ত চোখে তাকিয়ে আছে। ইসমাম বলে ওঠে, কতগুলো বাস্টার্ড! ওয়ে হ্যালো! ভদ্রভাবে কথা বলুন আঙ্কেল। আমার বন্ধু আপনার গাড়ি নষ্ট করেছে, তার জন্য মাফ চেয়েছি, কিন্তু আপনি সেই তখন থেকে আমাদের অপমান করছেন। হ্যাঁ, আমরা সবাই এখানে ফুর্তি করতে এসেছি, তাতে আপনার অসুবিধা কি? বাস্টার্ড কাদের বলছেন আপনি? আপনি নিজে ভালো হলে এখানে আসতেন। প্রীতম খুবই ঠান্ডা গলায় বলে কথাগুলো। ইসমাম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। জামি মাতালের মতো ইসমামকে বলে ওঠে, সুন্দর আঙ্কেল, আপনার কি কোনো মেয়ে আছে? ইসমাম তেতে উঠে বলে, তাতে তোমার কি ব্লাডি স্কাউন্ড্রেল! প্রীতম জামিকে ধরে বলে, চল স্কুটারে বস, আজ তোকে আমি খুন করব। তোর জন্য এসব হয়েছে। জামি প্রীতমের কথায় পাত্তা না দিয়ে চেঁচিয়ে ইসমামকে বলে, সুন্দর আঙ্কেল, আপনার যদি কোনো মেয়ে থাকে তাহলে আপনাকে, ফাক ইউ। প্রীতম মাতাল জামির মুখ চেপে ধরে সাথে সাথে। ইসমামের গা কাঁপছে রাগে, তার ইচ্ছা করছে তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোকে পিস পিস করতে। জামি নিজের মুখ ছাড়িয়ে নিয়ে ডান হাতের মধ্যমা আঙ্গুল তুলে ইসমামকে আবারও বলে, ফাক ইউ সুন্দর আঙ্কেল। প্রীতম আর কোনো কথা না বলে স্কুটার স্টার্ট দেয়। জামিকে মাঝখানে বসিয়ে সাফওয়ান পিছনে বসে জামির মুখ চেপে ধরে। জামি আবারও মুখ থেকে সাফওয়ানের হাত সরিয়ে ইসমামকে চেঁচিয়ে বলে, আমি মেয়েদের বাবাকে ঘেন্না করি। প্রীতম একটা গভীর নিঃশ্বাস ফেলে স্কুটার উড়িয়ে স্থান ত্যাগ করে। ইসমাম রাগে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। এত জঘন্য ছেলেগুলোর বাবা মায়ের জন্য ইসমামের খুব আফসোস হচ্ছে। বড় দাদান, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আর আমিও জানি তুমি আমাকে চেনো, খুব সহজে পড়ে ফেলো আমাকে, যা অন্যরা পারে না। আর এও জানি আমি যে তোমার জন্মদিনের কথা ভুলে গিয়েছিলাম তা তুমি সকালেই ধরতে পেরেছো। এজন্য অনেক সরি দাদান, ঠিক আছে?
আসলে আমার কোনো দোষ নেই দাদান, ওই প্রফেসর বাড়ির অ্যাসাইনমেন্টের চক্করে আমি দিন দুনিয়ার হুঁশ খুইয়ে বসেছি। নেভার মাইন্ড। ছোট একটা জীবনে এমন ছোট ছোট ভুল হতে থাকবে, এটা শাহরুখ খানের ডায়লগ। বড় দাদান, তুমি তো সিনেমা দেখো না। দাদান, তোমার বার্থডে গিফটটা কেমন হয়েছে? দাদান, সত্যি বলছি, আমি খুব শিগগিরই চাই আমার বড় দাদানের জীবনে এমন মিষ্টি দেখতে একজন ভাবিমণি আসবে। ভালোবাসি দাদান, তোমাকে ভীষণ ভালোবাসি। আমাকে তুমি আজীবন আহ্লাদ করবে কেমন? আমি কখনোই তোমার কাছে বড় হতে চাই না। ইনা মির্জা। ইহান একবার তার এক হাতে ধরে রাখা চিরকুটটার দিকে তাকায়, একবার তার অন্য হাতে ধরে রাখা পুতুলটার দিকে। পুতুলটা হচ্ছে একটা ডেমো। ইনায়ার ঠিক এমন দেখতেই একটা ভাবি চাই। চিরকুটে এটাই স্পষ্ট করে লেখা। ইহান পুতুল আর চিরকুটটা রেখে এবার ইনশিরার চিরকুটটা তুলে নেয়। গোটা গোটা অক্ষরে চিরকুটটাতে লেখা, দাদা নিউনো না, সবাই আমাকে বলে আমি আলো রানীর মেয়ে হয়েছি মাম্মার মতো, হাত পা চলে খুব, মুখ চলে কিন্তু মুখে মধু নেই। এবং ইহা একটি অতীব সত্যি কথা। আমি মধু ঢেলে কথা বলতে পারি না দাদান, আমি ইনুর মতো কিউট করে কথা বলতেও পারি না, তোমার সাথে আহ্লাদ করতে পারি না, তবে তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি খুব ভালো থাকো দাদান, আমাদের নিয়ে ভাবি চাই দাদান। অনেক তো হলো। খুব ফুপি ডাক শুনতে ইচ্ছে করছে দাদান। ইহান তাজওয়ার হেসে চিঠি দুটোকে প্রতি বছরের ন্যায় তুলে রাখে সযত্নে, বিড়বিড় করেই বলে ওঠে, তোরা বড় হবি কবে? শুভ্র পাঞ্জাবিটা পাল্টে একটা টি শার্ট গায়ে চাপিয়ে মুখ হাত ধুয়ে নেয়। তোয়ালে দিয়ে মুখটা মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, নিজের প্রতিবিম্বের দিকে চেয়ে থাকে দীর্ঘক্ষণ, অতঃপর ধীরে ধীরে বলে ওঠে, তুমি বুড়ো হয়ে যাচ্ছ ইহান তাজওয়ার মির্জা। দুপুরের রোদের তাপটা অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। শুভ্র পাঞ্জাবির বুকের কাছটা ভিজে জবজবে হয়ে গিয়েছে। এসির মধ্যেও হাঁসফাঁস অবস্থা। সূর্যের অত্যাচারে শহুরে জীবন অতিষ্ঠ। বিগত বহু বছর থেকে শীতকালের স্থায়িত্ব হয় মোটে 15 দিন। বাকিটা সময় গ্রীষ্মকাল। এদেশে বর্ষাকাল বলে তো কিছুই নেই। আকাশের যখন ইচ্ছে করে তখন কাঁদে, ঋতু দেখে না। রাস্তার একপাশে গাড়িটাকে পার্ক করে রেখে ইহান গাড়ি থেকে নেমে পড়ে। তারপর ফোন বের করে এদিক ওদিক তাকাতে তাকাতে ইনায়ার নাম্বার ডায়াল করে। ওপাশ থেকে ইনা কলটা রিসিভ করতেই গম্ভীর কণ্ঠে বলে, পার্লারটার নাম কি? ইনা উচ্ছ্বসিত কণ্ঠে বলে, এসে গিয়েছো দাদান। ওয়েট, তুমি লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্ডেনের সামনেই তো, তাই না? হু। ঠিক আছে, তুমি কষ্ট করে 5 মিনিট দাঁড়াও। আমি আসছি। ইহান ফোন কেটে তার হাতের আইসক্রিমের দিকে তাকায়। অসহ্য গরমেও এই বরফ খন্ডটার প্রতি কোনো আগ্রহ পাচ্ছে না সে। নাহিদ তার ভাইকে দেখে বলে ওঠে, ভাই আশেপাশের মানুষ কিভাবে দেখছে দেখুন। ইহান বলে ওঠে, কিভাবে দেখছে? না মানে সবাই আপনাকে চেনে। ভাবছে ইহান তাজওয়ার মির্জা লেডিস পার্লারের নিচে কি করে। ইহান নাহিদের কথা কানে নিলেও তার দৃষ্টি অন্য কিছুতে নিবন্ধ হয় গিয়ে। দৃষ্টি স্থির রেখেই সে চোখ থেকে সানগ্লাস খুলে হাতে নিয়ে নেয়। তারপর নাহিদকে বলে, উনি সেই ভদ্র মহিলা না? নাহিদ ইহানের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই বলে ওঠে, হ্যাঁ ওই হুমকি ধামকি আপা। ইহান চোখ সরু করে নাহিদের দিকে তাকিয়ে বলে, হুমকি ধামকি আপা মানে? আরে হুমকি দেওয়া আপা। আরে ওই বাবুর্চি আপা। ভাতের হোটেল। ইহান নাহিদের দিকে থেকে দৃষ্টি সরিয়ে পুনরায় লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্ডেনের অপোজিটে তাকায়। একদৃষ্টে তাকিয়েই থাকে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। এক্ষুনি পানি খাওয়া দরকার। হাতের ডান পাশে 20 গজ দূরে একটি ডিপার্টমেন্টাল স্টোর। কিন্তু তার দৃষ্টি স্কুলের গেটের দিকে। ছুটির ঘন্টা বাজার সাথে সাথে মৌমাছির মতো এক ঝাঁক বাচ্চা হুটোপুটি করে গেটের দিকে ছুটে আসছে। এখন এখান থেকে নড়া যাবে না। প্রবল উৎকণ্ঠা নিয়ে গেটের দিকে দৃষ্টি দিয়ে রেখেছে প্রেরণা। ভিড় ধীরে ধীরে কমতে শুরু করেছে। এক্ষুনি হয়তো শুদ্ধ বের হবে। ওকে সবসময় বুঝিয়ে বলা হয় যাতে সে ছুটির ঘন্টা বাজার সাথে সাথেই দৌড় না লাগায়। ভিড়ের মধ্যে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যাবে নয়তো। আজও স্কুলের বাস আসবে না, তাই প্রেরণা এসেছে শুদ্ধকে নিতে। 2 মিনিট পরই স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে বের হয় শুদ্ধ। গরমের তাপে লালচে আভা পড়া ফর্সা ছোট্ট মুখটাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রেরণা।
শুদ্ধ মাম্মাকে দেখতে পেয়েই হাত নাড়িয়ে তাকে জোরে জোরে ডাকতে থাকে, তারপর প্রেরণার দিকে আসবে বলে পা ফেলে। রাস্তায় প্রচুর গাড়ির শব্দ। প্রেরণা শুদ্ধকে চেঁচিয়ে বলতে থাকে, বাবা আমি আসছি, তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো। একের পর এক গাড়ি ডানে বায়ে চলে যাচ্ছে। প্রেরণার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সে এক পা সামনে বাড়ায়। তার উৎকণ্ঠা বাড়ছে, শুদ্ধকে দেখে মনে হচ্ছে এক্ষুনি মাম্মার কাছে ছুট লাগাবে। তাহলে সর্বনাশ। শুদ্ধর দিকে ধ্যান রেখে তাড়াহুড়ো করে দুগদম সামনে দিতেই যাবে, তখনই পেছনে থেকে একটা বলশালী হাত তার হাত টেনে ধরে পেছনে থেকে টান দেয়। হুশ করে সামনে থেকে একটা ট্রাক চলে যায়। ট্রাক ড্রাইভার চেঁচিয়ে বলে, পাগলনি মইরবার এত শখ। প্রেরণা ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। সে কিছু বুঝতে পারছে না। সে কি একটু আগে মরতে বসেছিল? নিজেকে সামলে নিতেই টের পায় একটা শক্ত হাত তার ডান হাতের কবজি ধরে রেখেছ। মুহূর্ত কেটে যায়, চোখ খুলেই সামনে হাতের মালিককে আবিষ্কার করে প্রেরণা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। ইহানের হাত থেকে এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে একলাফে পিছিয়ে যায় সে। ইহান তাজওয়ার চমকায় কিছুটা। পর মুহূর্তেই রাশভারী গলায় বলে ওঠে, আর ইউ ম্যাড? গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর প্রশ্নটি ছুড়তেই প্রেরণা সম্বিত ফিরে পায়। এটা কি হচ্ছিল? সে কি মরতে বসেছিল? হ্যাঁ তাই তো। আরেকটু হলেই তো ওই রডভর্তি দানবীয় ট্রাকটা তাকে এখানে পিষে দিয়ে চলে যেত। ভেতরটা কাঁপছে তার, কিন্তু বাইরে থেকে দেখে বোঝার সাধ্যটি নেই কারো। সে তার থেকে 5 কদম দূরত্বে পেটানো শরীরের, আকর্ষণীয় উচ্চতার শুভ্র পাঞ্জাবি পরে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখছে, শান্ত চোখে। লোকটা লম্বা ভীষণ। সেদিন পার্টি অফিসে চেয়ারে ঠেসে বসেছিল বিধায় বোঝা যায়নি। ইহান তাজওয়ার প্রেরণার এমন শীতল ভাব দেখে খানিকটা অবাক হয়, ভদ্রমহিলা কেমন ইস্পাতের মতো কঠিন আকার ধারণ করেছে। সে তার গতানুগতিক গাম্ভীর্য বজায় রেখে কিছু বলতে যাবে, তখনই প্রেরণা তাকে কিছু বলার সুযোগ না দিয়েই তাড়াহুড়ো বলে ওঠে, ধন্যবাদ। ব্যাস এই একটা শব্দ উচ্চারণ করতে যেটুকু দেরি, চোখের পলকে সে রাস্তা পার হয় ওপাশে চলে গিয়েছে। ইহানের ভ্রুযুগল কুঁচকে আছে। কেমন অনুসন্ধানী দৃষ্টি দিয়ে আগন্তুক ভদ্রমহিলার চঞ্চল পদক্ষেপ দেখছে। লম্বা বিনুনি কোমরের কাছে কলমি লতার ন্যায় দল খাচ্ছে। পরনে তার শাড়ি। ধূসর জমিন, কালো পার। কালো ব্লাউজের কোনুই অবধি হাতা। ভদ্রমহিলা কি সব সময় শাড়ি পরে? প্রেরণা ছুটে গিয়ে শুদ্ধকে আগলে নেয়। ব্যস্ত ভঙ্গিতে এদিক ওদিক দেখে একটা রিকশা দাঁড় করাই। তারপর ছেলেকে তুলে নিজে উঠে বসে, পাশে বসিয়ে নেয় শুদ্ধকে। ইহান তাজওয়ার তাকিয়ে আছে। পাশ থেকে নাহিদ বলে, এটা সম্ভবত হুমকি ধামকিথুরি রেস্তোরাঁ মালকিন আপার ছেলে। প্রায় দিন রেস্তোরাঁর ক্যাশ কাউন্টারে দেখি মায়ের সাথে বসে থাকে। শুদ্ধ না বিশুদ্ধ নাম সম্ভবত। ইহান চোখ ফেরায় না, যেভাবে টানটান হয়ে দাঁড়িয়ে ছিল সেভাবেই থাকে। প্রেরণা রিকশার হুড তুলে দেয়, স্বল্প সময়ে রিকশা প্রস্থান করে। দাদান। ইনায়ার কণ্ঠস্বর শুনে ইহান ফিরে তাকায় বোনের দিকে। ইনা চঞ্চল পায়ে এগিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে, চলো আমার হয়ে গিয়েছে। বিশেষ 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 নোটিশ। আপনারা অনেকেই জানতে চেয়েছেন, প্রথম পরিচ্ছেদ না পড়লে এটা পড়া যাবে কিনা। কেন যাবে না? অবশ্যই যাবে। দুইটা আলাদা জেনারেশনের আলাদা গল্প। আর হ্যাঁ, পুরাতন পাঠকরা এত কনফিউজড হচ্ছেন কেন? প্রেরণা, সাইম, শাওকাত, ওয়াসিদ, প্রীতম, প্রণমি, শুদ্ধ, রাদীপ এরা নতুন চরিত্র। এরা এই পরিচ্ছেদের মুখ। 3 গল্পের প্রয়োজনে অনেক অশালীন শব্দ ব্যবহার করতে হয়। দুঃখিত সে কারণে। 4 নায়ক পলিটিক্স করে কারণ তাদের বাড়ির ইতিহাসে পলিটিক্স জড়িত। এছাড়া গল্পটিতে পলিটিক্সের ভূমিকা নেই। এটা কোনো রাজনৈতিক গল্প নয়। ভালোবাসার কাহিনী আগাতে যতটুকু ঘটনা ঘটাতে হবে ততটুকুই ঘটাবো। 5 এটা রূপকথার গল্প। সব চরিত্র কাল্পনিক, ঘটনাপ্রবাহ, স্থান সব কাল্পনিক। 7 অসংখ্য চরিত্র। এক পর্বে সবাইকে ঢোকানো যায় না। অপেক্ষা করুন। চলবে। গল্প, বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ। সূচনা পর্ব। লেখনীতে ইশরাত ইতি।